আমি শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে গ্রুপ সি গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে তারাও আছো, এছাড়া যারা টেটের পরীক্ষা দেবে তারাও আছো। টেটের জন্য সোশ্যাল স্টাডিজ, হিস্ট্রি, সোশ্যাল স্টাডিজের হিস্ট্রি যে 60 নম্বরের মধ্যে 25 থেকে 30টা প্রশ্ন থাকবে তার, এবং গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় যে জিকের ইতিহাসের প্রশ্নগুলো থাকবে 8টা 10টা 12টা সেই ধরনের প্রশ্ন, সেই ধরনের সিলেবাস ধরে ধরে, টপিক ধরে ধরে আলোচনা। আজকে যে টপিকটি বাছা হয়েছে, আমি প্রথমেই বলে দিই, যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য আছো তাদের জন্য একটা টপিক আমি ছেড়ে এসেছি, সেটা হচ্ছে বেদ। বেদ থেকে এই কম্পিটিটিভ গ্রুপ সি বলো, গ্রুপ ডি, পিএসসি, মিসলেনিয়াস, স্টাফ সিলেকশন কমিশন, পুলিশ, গ্রুপ ডি, আইসিডিএস, এই জায়গা থেকে বেদ থেকে প্রশ্ন আসে। আমি বেদটাকে শুধু করাচ্ছি না, এমন টপিক বাছা হয়েছে যেটা আপার প্রাইমারি টেট এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস একসাথে করানোর জন্য। আজকে পুজো চলছিল, তো যারা এই বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত স্যারের প্রতিষ্ঠানের নন টিচিং স্টাফ আছে, তারা অনেকেই এখনো জয়েন করেনি, যে কারণে পিপিটিটা রেডি করা যায়নি। যে পিপিটিটা রেডি আছে সেটা আজকে করানো হবে, সেটা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম প্রতিবাদী ধর্মান্দোলনের ওপরে। আর ইয়ের কথা বলি, যেটা টেটের কথা বলি, নোটস নিচ্ছে না। আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যিনি আছেন রণজিৎ স্যারকে রিকোয়েস্ট করব যে রেকর্ডিং হচ্ছে কিন্তু নোটস নিচ্ছে না, এটা মেসেজে এলো। যদি নোটস নেওয়ার হয় তাহলে আরো একবার শুরু করুন। তো যেটা বলার, যে টেটের ক্ষেত্রে সিলেবাসটা একটু বেশি থেকে শুরু হবে। যে ক্লাসটা গ্রুপ সি গ্রুপ ডিতে লাগবে না সেটা হচ্ছে সভ্যতার একদম আদিকাল থেকে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, তাম্র প্রস্তর যুগ, এই যুগগুলো, প্রত্যেকটা যুগের বৈশিষ্ট্যগুলো, এছাড়া সভ্যতা, মেহেরগড়, হরপ্পা, এরপর বৈদিক সভ্যতা, এই জায়গাগুলো আমরা যখন করব তখন গ্রুপ সি গ্রুপ ডির ক্যান্ডিডেটরা থাকবে না। তাই জন্য আজকের জন্য বাছা হয়েছে যে টপিকটি, সেটি পিপিটি রেডি রয়েছে, সেই কারণে এটিকে করা হলো। তোমাদের বলে রাখলাম, আপার প্রাইমারির হিস্ট্রির ক্ষেত্রে আরো দুটো ক্লাস আমি রেখে এসেছি, আগের ক্লাস, সেগুলো পরে হবে। আর গ্রুপ সি গ্রুপ ডির জন্য একটি ক্লাস, যেটি বেদের ওপরে, বৈদিক সভ্যতার ওপরে হবে। আমি পিপিটিটা তোমাদের স্ক্রিনে শেয়ার করছি। আর বলে রাখি যে আগামী সপ্তাহ থেকে সম্ভবত ক্লাসটি ডিজিটাল স্ক্রিনে হবে এবং ইনস্টিটিউট থেকে ডাইরেক্ট লাইভ ক্লাস হবে। তো আজকের জন্য এটি পিপিটি দিয়ে ক্লাস করানো হচ্ছে, এরপর থেকে। হ্যাঁ স্যার, একবার দেখবেন। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, একবার দেখবেন স্যার, দেখুন তো শেয়ার করা যাচ্ছে কি? আমি শেয়ার করছি, একটু দেখে আচ্ছা, নিচ্ছি। ঠিক ঠিক আছে স্যার। হুম, হুম, হুম। আমি স্ক্রিনে শেয়ার করেছি, যারা ক্যান্ডিডেট বা আপনারা একটু দেখুন দেখা যাচ্ছে কিনা, আশা করি যাবে। হ্যাঁ স্যার, যাচ্ছে। বেশ, যাচ্ছে। তো শুরু করছি আজকের টপিক। আমি টপিকের শেষে বলে দিই যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমাদের সবাইকেই এটা বলার যে, যেহেতু এখনো পরীক্ষার গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ফর্ম ফিল আপও হয়নি, এবং আপার প্রাইমারির ক্ষেত্রে যদি আমরা জানি একটা ডেট ধার্য করা রয়েছে 31শে মার্চের মধ্যেই হবে, তো প্রতিটা ক্ষেত্রে যেহেতু কিছুটা সময় আছে, আর তোমরা যেহেতু আগে থেকে অ্যাডমিশন নিয়েছো, আমি আশা করব যে তোমরা এমন ভাবে প্রস্তুতিটা নাও যাতে চাকরিটা আলটিমেটলি হয়। আমি জানি যারা ক্লাস করছো অনেক ক্যান্ডিডেট আছে, এখন পুজোর মরশুম চলছে বলে সবাই আজকের লাইভ ক্লাসে নেই। আজকে সবাই লাইভ ক্লাসে নেই। যে পরিমাণ অ্যাডমিশন হয়েছে সে তার অর্ধেকেও নেই, তার চেয়ে অর্ধেক, 1/4 ক্যান্ডিডেট আজকে এই ক্লাসে রয়েছে। তো ঠিক আছে, তারা নিশ্চয়ই পরবর্তী ক্লাসগুলোতে জয়েন করবে। আমি আজকের টপিকটা শুরু করছি, আর শেষের দিকে গিয়ে আমি প্রশ্ন উত্তর নিয়ে, এই যে টপিকটা পড়ানো হবে তার প্রশ্ন উত্তর, কি ধরনের চাকরির পরীক্ষায় এসেছে, বিগত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন, পার্টিকুলারলি সেই প্রশ্নগুলো কোনটা, কত সালের প্রশ্ন, কি প্রশ্ন হয়েছিল এই জায়গা থেকে, সেগুলো নিয়েও আমি আলোচনা করব। এই যে ধারণা, এই যে কনসেপ্ট, একটা কনসেপ্ট যদি ধারণা না থাকে, তোমরা ওই হলে গিয়ে যদি এমসিকিউ বই মুখস্থ করে পরীক্ষা দিতে যাও, তাহলে কিন্তু সফলতা আসবে না। সেই জন্যই প্রস্তুতি নেওয়া। আমিও বহু পরীক্ষা দিয়েছি, চাকরির পরীক্ষা, এবং
অস্বীকার করার জায়গা নেই। আজ থেকে 15 বছর আগে আমিও গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিয়েছি এমসিকিউ বই মুখস্থ করে, কিন্তু আলটিমেটলি ওইভাবে সফলতা আসে না। যদি আমি স্কুলে চাকরি করি তো স্বাভাবিকভাবেই আমি বলে রাখি যে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার দরকার আছে। চলো আমি আগে টপিকে যাই, পরে আবার প্রশ্ন উত্তর যখন আলোচনা করব তখন অন্যান্য কথা বলবো। আমি তখন স্ক্রিনে চলে আসব, এটাকে অফ করে দেবো সেই সময়। তো প্রতিবাদী ধর্ম আন্দোলন, আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে এটা দেওয়া রয়েছে নতুন ধারণা, এইভাবে সিলেবাসে দেওয়া আছে নিউ আইডিয়াস। আর গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা জানো জিকে সাধারণ ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস থেকে প্রশ্ন আসে। ডব্লিউবিসিএস প্রিলি তোমরা দাও, বা পুলিশের পরীক্ষা সামনেই আছে, 12ই অক্টোবর সম্ভবত একটা পরীক্ষা আছে। তো এই রকম পরীক্ষাগুলোতে দেখবে যে যে ধরনের ইতিহাসের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন। তো চলো প্রথমে আমি যেটা বলবো যে প্রতিবাদী ধর্ম আন্দোলন একটা বৈদিক সভ্যতা, যেটা আমি বললাম যে এর পরে হবে, সেটার কথা এখানে আছে যে ব্রাহ্মণ্য ধর্মের যে আচার অনুষ্ঠান, বলি প্রথা সেই সময় যুগে চালু ছিল, এইগুলো সাধারণ মানুষকে সেই সময় খুব অসন্তুষ্ট করেছিল। বিশেষ করে বৈশ্য শ্রেণীকে, শূদ্র শ্রেণীকে, যারা সমাজের নিচুতলা শ্রেণী, তারা এই ব্রাহ্মণ্য ধর্মের আচার অনুষ্ঠান সর্বস্বতার বিরুদ্ধে অসন্তুষ্ট ছিল। সেই সময় দুটো ধর্মমত এর উদ্ভব হচ্ছে, যেটি একটি বৌদ্ধ ধর্ম, অন্যটি জৈন ধর্ম। একটির উদ্ভাবক, একটির সৃষ্টি করছেন গৌতম বুদ্ধ, অন্যটির ক্ষেত্রে মহাবীর জৈন। তো এই স্বাভাবিকভাবেই এই যে ধর্ম আন্দোলন, এই ধর্ম আন্দোলনের পিছনে অনেক কারণ রয়েছে। কিছু কিছু কারণ আমরা যেহেতু ইতিহাস বিস্তারিতভাবে পড়বো না, এটা নেট সেটের ক্লাস নয়, এটা স্কুল সার্ভিস কমিশনের ইতিহাস বিষয়ের ক্লাস নয়, যেহেতু টেটে যদিও আপার প্রাইমারি টেটে অনেক গভীরতা নিয়ে প্রশ্ন হবে, আর যেহেতু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে হালকা হবে, তাই আমাকে স্যার বলেছেন, নিমাই রক্ষিত স্যার বলে দিয়েছেন যে ক্লাসটি এমন ভাবে করাতে যাতে উভয়ের ক্ষেত্রেই সহজ হয় বলে মনে হয়। তো চলো এখানে কিছু, এই পিডিএফ গুলো তোমরা সবাই তোমাদের অ্যাপে পেয়ে যাবে। হ্যাঁ, এই পিডিএফ থেকে তোমাদের নোট করার কিছু দরকার নেই। আমি যখন প্রশ্ন উত্তর পাঠাবো সেইগুলো পিডিএফ আকারে পাঠানো হবে, সেগুলো অ্যাপে আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের আপাতত নোট করার এই মুহূর্তে কিছু দরকার নেই, যখন দরকার হবে, যে সময় দরকার হবে আমি সেগুলো বলে দেবো। তো প্রথম যে জায়গাটা শেয়ার করার, বলার, যে আমি বললাম এইমাত্র প্রথম জীবনে গৌতম বুদ্ধ যে নামে পরিচিত ছিল সিদ্ধার্থ, প্রত্যেকটা জায়গা থেকে কিছু না কিছু প্রশ্ন দেখো এখানে রয়েছে। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? শাক্য বংশে। এবং এই যে বৌদ্ধ ধর্ম, এর নামকরণ হচ্ছে কিন্তু বোধি থেকে। আমি পরে বলছি বুদ্ধদেবের জীবনের যে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা, এই ঘটনাগুলোর মধ্যে একটি তার বোধি লাভ ছিল, যেটি বুদ্ধ গয়ায় তিনি লাভ করেছিলেন। এবং তাকে, তার অপর নাম কিন্তু ছিল তথাগত। তিনি এক সময় গৃহত্যাগ করেছিলেন। তার যেই গৃহত্যাগের ঘটনা, এই ঘটনাটি মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। এটি এখানে স্ক্রিনে নেই, অন্য জায়গায় আছে, পরে পেয়ে যাবে। তো এই যে প্রথম যে কথা লেখা আছে ললিত বিস্তার এবং বুদ্ধচরিত গ্রন্থে বলা আছে যে ঘোড়ার পিঠে চড়ে গৌতম গৃহত্যাগ করেছিলেন। দুঃখ দারিদ্র ক্লিষ্ট এই অন্ধকারময় পৃথিবীর ব্যথা বেদনা ব্যাধি মৃত্যু, এই যে জাগতিক দুঃখ কষ্ট, এর হাত থেকে প্রকৃত মুক্তি বা আত্মার মোহমুক্তির বাসনায় গৌতম বুদ্ধ কিন্তু 29 বছর বয়সে, 29 ইয়ার্স, 29 বছর বয়সে সিদ্ধার্থ বা সংসারের মায়াবন্ধন ত্যাগ করলেন এবং সন্ন্যাস যাত্রা করলেন। এই যে ঘটনা, এই ঘটনাটির নাম হচ্ছে মহাবিনিষ্ক্রমণ। এরকম প্রশ্ন হতে পারে যে মহাবিনিষ্ক্রমণ নিচের কোন ঘটনাটিকে বলা হয়? তার মধ্যে গৌতমের বা বুদ্ধের গৃহত্যাগ, তার বোধিলাভ, তার জন্ম, তার মৃত্যু, এরকম 4টি ঘটনা দেওয়া হলো। তাহলে মহাবিনিষ্ক্রমণ কিন্তু গৌতম বুদ্ধের বোধিলাভে গৃহত্যাগের ঘটনা। এরপর আসছি, দেখো পরের ঘটনা যেটি বলা রয়েছে যে 35 বছর বয়সে বুদ্ধ গয়ায় নিরঞ্জনা নদীর তীরে অশ্বত্থ গাছের নিচে তিনি, গৌতম বুদ্ধ প্রথম নির্বাণ লাভ করেন, বোধি লাভ করেন। এই ঘটনা, গৌতম বুদ্ধ এর পর থেকে সিদ্ধার্থের পরিবর্তে বুদ্ধ নামে পরিচিতি লাভ করেন। এবং এর পরের ঘটনা যেটি, তার যে বাণী সর্বপ্রথম সারনাথ, বর্তমানে যে জায়গাটির নাম সারনাথ, তখন নাম ছিল বারাণসীর কাছে এই জায়গাটি, ঋষিপত্তম নাম ছিল। তো সেখানে তার 5 জন শ্রেষ্ঠ, যাদেরকে আমরা পঞ্চভিক্ষু বলি, এখানে 5 জন
শিষ্যর নামও দেওয়া আছে, এত হয়তো কঠিন হবে না। হ্যাঁ, তাই আমি যেগুলো বলেই দিচ্ছি, যেগুলো খুব একটা মনে রাখারও তো একটা ক্যাপাসিটি আছে। গ্রুপ সি গ্রুপ ডি দের অনেক কিছু মনে রাখতে হবে, অঙ্ক মনে রাখতে হবে, ফর্মুলা মনে রাখতে হবে, ইংরেজির গ্রামার মনে রাখতে হবে। তাই যতখানি সহজভাবে যে জায়গাগুলো মনে রাখার সেগুলো বলবো, যেগুলো এখানে হয়তো দেওয়া রয়েছে আপার প্রাইমারি টেটের জন্য, কিন্তু তোমাদের ক্ষেত্রে এই 5জন ভিক্ষুকের নাম মনে না রাখলেও হবে। মনে রাখতে হবে যে পঞ্চভিক্ষুকের ঋষিপত্তন, যে বর্তমান নাম সারনাথ, সেখানে তিনি প্রথম তার ধর্মোপদেশ দান করেছিলেন। এই ঘটনাটি কিন্তু ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। দেখো, এখানে বেশ কিছু কথা ওয়ান লাইনার হিসেবে দেওয়া রয়েছে, এগুলো আমি রিডিং পড়ছি না, তোমাদের জন্য এগুলো ছেড়ে রাখছি। আমি আপাতত গৌতম বুদ্ধ বা বৌদ্ধ এবং জৈন ধর্মের যে কারণ, কেন এই ধর্মগুলো বিস্তার লাভ করলো, আমি বলেছি যে ব্রাহ্মণ ধর্মের আচার সভ্যতার জন্য। এছাড়াও এই সময় বেশ কিছু যে ধর্মীয় নিয়ম কানুন, তার মধ্যে যে জটিলতা, তার মধ্যে যে ব্যয়বহুলতা, এগুলো থেকে মানুষ মুক্তি চেয়েছিল। পশু পালনের ক্ষেত্রে বা কৃষিকাজের ক্ষেত্রে পশুর খুব ব্যবহার ছিল, কিন্তু যেহেতু বৈদিক ধর্ম, ব্রাহ্মণ ধর্ম পশু বলিদানের কথা বলছিল, এর ফলে কৃষিকর্মের ক্ষতি হচ্ছিল। জাতিভেদ প্রথার কঠোরতা ছিল। আমি আগেই বলেছি যে চতুর্বর্ণ ব্যবস্থা, যেটা বৈদিক সভ্যতার গুরুত্বপূর্ণ পাঠ, 4টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এর মধ্যে বৈশ্য এবং বিশেষ করে শূদ্রদের অবস্থা খুবই খারাপ ছিল। তাই স্বাভাবিকভাবেই তারা কিন্তু এই সময় এই জাতিভেদ প্রথার কঠোরতা থেকে, উচ্চ বর্ণের যে সামাজিক প্রভুত্ব থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। এছাড়া এই সময় লোহার আবিষ্কার হয়। এই যে সভ্যতার যে কাল, বৈদিক সভ্যতার যে সময়কাল, তার সেই সময় লোহার ব্যাপক প্রচলন হতে শুরু করে। তো স্বাভাবিকভাবেই ব্যবসার প্রসারে এবং কৃষিকাজের ক্ষেত্রেও লাঙলের ব্যবহারে, এগুলো শূদ্রদের মনে কিন্তু আলাদা করে শক্তির সঞ্চার করেছিল। বৈশ্যদেরও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই লোহার আবিষ্কার বা লোহার ব্যাপক প্রচলন এই সময় থেকে শুরু হয়েছিল। এই সময় এই যে মহাবীর এবং গৌতম বুদ্ধদেব, এরা প্রত্যেকেই ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন। এদের যে মানবিকতাপূর্ণ, অহিংসায় বিশ্বাসী এবং সকল শ্রেণীর কাছে এই যে ধর্মমত, এটা গ্রহণযোগ্য ছিল। তাই সকল শ্রেণীর মানুষ এই ধর্মকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছিল। এই যে ট্রেনে যেটি দেওয়া রয়েছে তার একদম শেষ অংশে আসি। শেষ অংশের যে ঘটনাটির কথা বলা রয়েছে, সেটি গৌতম বুদ্ধের নির্বাণ লাভ, মহাপরিনির্বাণ এটিকে বলা হয়। 486 খ্রিস্টপূর্বাব্দ, 80 বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশীনগর, এই মল্ল কথা বলে রাখি, এর পরের ক্লাসে, সম্ভবত আগামী সপ্তাহের শনিবারের ক্লাসে, আমরা এই জায়গাগুলো পড়ব, ষোড়শ মহাজনপদ এবং সাম্রাজ্য সৃষ্টি। তো এই মল্ল, ষোড়শ মহাজনপদের একটা মহাজনপদ সেই মল্লে, কুশীনগরে তিনি, যেটা এখন বর্তমান গোরক্ষপুর জেলার কাশিয়া বলে একটা গ্রাম, সেখানে দেহত্যাগ করেন। এবং মহাপরিনির্বাণ সূত্র একটি বৌদ্ধ গ্রন্থ, সেই গ্রন্থে এই ঘটনার একটি মর্মস্পর্শী বিবরণ রয়েছে। আমি সবাইকে বলবো একটু মিউট রাখার জন্য। তোমাদের যা প্রশ্ন তোমরা নিশ্চয়ই আমার সাথে বলবে, আমি ক্লাসের শেষে অনেকক্ষণ থাকবো, তোমাদের সব কথা শুনবো, তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। ক্লাস চলাকালীন যদি আনমিউট করো তাহলে আমার একটুখানি কনসেন্ট্রেশনে অসুবিধা হবে। আর্য সত্য। দেখো, গৌতম বা বৌদ্ধ ধর্মের যে কতগুলো দিক যেগুলো মনে রাখার মতো, আমি বলবো এই যে আর্য সত্য কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত, বা অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত, 4টে ধর্মের নাম দেওয়া থাকলো, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শৈব ধর্ম, আর ধরো বৈষ্ণব ধর্ম বা ব্রাহ্মণ্য ধর্ম। তো এক্ষেত্রে বৌদ্ধ ধর্ম হবে। এটা গ্রুপ সি গ্রুপ ডি দের জন্য এই প্রশ্নটির কথা বললাম, আপার প্রাইমারির ক্ষেত্রে অবশ্যই এত সহজ প্রশ্ন হবে না। তো আর্য সত্য হচ্ছে, গৌতম বুদ্ধ বিশ্বাস করতেন কর্মফলবাদে, অর্থাৎ যে যে কর্ম করবে তার ফল তাকে ভোগ করতেই হবে। তাই এই কর্মফলবাদে বিশ্বাসী গৌতম বুদ্ধ বিশ্বাস করতেন যে মানুষের জীবনে দুঃখ অপরিহার্য, এবং দুঃখের উৎস এবং তার থেকে মুক্তি লাভের জন্যই তিনি চারটে সত্য, চারটে
মহান সত্য, 4 নোবেল ট্রুথ বলা হয় এটিকে। এই 4টি মহান সত্য আবিষ্কার করেছিলেন, যেটি আর্য সত্য নামে পরিচিত। এতে তিনি বলেছিলেন যে পৃথিবী দুঃখময় এবং কামনা বাসনা আসক্তি থেকেই দুঃখের সৃষ্টি হয়েছে। এই কামনা বাসনার নিরোধ বা নিবৃত্তি যদি করা যায়, তাহলেই এই দুঃখের অবসান ঘটবে। এবং এক্ষেত্রে মুক্তি লাভের জন্য তিনি 8টি পথ, অষ্টাঙ্গিক মার্গ যেটিকে বলা হয়েছে, 8টি পথের নির্দেশ দান করেছিলেন। এই 8টি পথ গৌতম বুদ্ধ নির্বাণ বা মুক্তি লাভের জন্য যে 8টি পথ দিয়েছিলেন, সেই 8টি পথ হলো সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প এবং সৎ দৃষ্টি। এর মধ্যে প্রথম 3টি দৈহিক সংযম, মানে সৎবাক্য, সৎকার্য, সৎ জীবিকা। পরের 3টে মানসিক সংযম, মানে সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, এগুলো মানসিক সংযম। এবং শেষ 2টি বুদ্ধির উৎকর্ষতা বৃদ্ধিকে ইঙ্গিত করে, অর্থাৎ সৎ সংকল্প এবং সৎ দৃষ্টি। তাহলে অষ্টাঙ্গিক মার্গের 8টির কথা বলা হয়েছে। এবার দেখো কতগুলো চিহ্ন বা প্রতীক গৌতম বুদ্ধের জীবনের। এই প্রতীকগুলো দিয়ে গৌতম বুদ্ধকে চেনা হয়, বা এইগুলো গৌতম বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো এই প্রতীকগুলিকে মনে রাখতে হবে চাকরির পরীক্ষার জন্য। এই ধরনের প্রশ্ন অতীতে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে। আমি পরবর্তী সময় প্রশ্নগুলো দেখাবো, আজকের ক্লাসেই দেখাবো, তখন তোমরা দেখবে। এগুলো তোমাদের স্ক্রিনশট নেওয়ার বা নোট করার দরকার নেই, এগুলো সবই ধাপে ধাপে তোমাদের অ্যাপে আপলোড হবে। আবারও জানিয়ে রাখি যে যারা এই কাজগুলো করবে, যারা প্রতিষ্ঠানে চাকরি করে নন টিচিং স্টাফ, তারা লক্ষ্মী পুজোর পর সম্ভবত জয়েন করবে। তারপরে তোমরা এগুলো সব অ্যাপে পেয়ে যাবে, যেগুলো ক্লাস হচ্ছে তার উপরে বাদ বাকিগুলো। ঠিক আছে, আর 1-2 দিনের পরেই। তো এখানে দেখো কতগুলো বৌদ্ধ সম্মেলন। আগে বলে দিই যে গৌতম বুদ্ধের মৃত্যুর পর 4টি বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এই 4টি বৌদ্ধ সম্মেলনই কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলোকে আমরা বলি বৌদ্ধ সংগীতিও বলি। সংগীতি কথার মানেই সম্মেলন। বুদ্ধদেবের যারা শিষ্য ছিলেন, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ মানে মৃত্যু, তারপর তার যে ধর্ম, তার যে বিনয়, তার যে মঠ ব্যবস্থা, এটাকে সুবিন্যস্ত করার জন্য তারা এই বৌদ্ধ সংগীতিগুলো আহ্বান করেছিলেন। এখান থেকে যে জায়গাগুলো পড়তে হবে আমি বলে রাখি। এটা একটা ছকের মতো একটা পয়েন্ট করে দেওয়া রয়েছে। কোথায় হচ্ছে 4টে সম্মেলনই, কোথায় হচ্ছে, কার পৃষ্ঠপোষকতায় হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এবং কার সভাপতিত্বে হচ্ছে আপার প্রাইমারির জন্য, কোন রাজার পৃষ্ঠপোষকতায় হচ্ছে, কোথায় হচ্ছে, সবার জন্য। এবং আপার প্রাইমারির জন্য কার সভাপতিত্বে হচ্ছে, কত সালে হচ্ছে, এবং আলটিমেটলি এর ফল কি হচ্ছে, কেন হচ্ছে, কি পাওয়া যাচ্ছে এই সম্মেলনের পর থেকে, সবটাই বলবো। যে গৌতম বুদ্ধের মৃত্যুর অল্পকাল পরেই, মোটামুটি 485 খ্রিস্টপূর্বাব্দ, 483 খ্রিস্টপূর্বাব্দ, এগুলোর প্রত্যেকটাই আলাদা আলাদা সাল, তাই সালটা অতখানি এক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়। কিন্তু অজাতশত্রুর রাজত্বকালে হচ্ছে, রাজগৃহে হচ্ছে, রাজগৃহের একটা গুহা, সপ্তপর্ণী গুহা, সেখানে হচ্ছে এই সম্মেলন। এবং মহাকাশ্যপের সভাপতিত্বে, বুদ্ধের শিষ্য ছিলেন এই মহাকাশ্যপ, তার সভাপতিত্বে হচ্ছে। এখানে ত্রিপিটক পালি ভাষায় রচনা করা হচ্ছে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কিন্তু ত্রিপিটক, যেটি পালি ভাষায় রচিত হয়েছে। এবং এই সম্মেলনে বুদ্ধের 2 শিষ্য আনন্দ বিনয় পিটক এবং উপালি সূত্র পিটক রচনা করছেন। ত্রিপিটক 3টে পিটক, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক। তার মধ্যে বিনয় পিটক এবং সূত্র পিটক এই বৌদ্ধ সম্মেলনে রচিত হচ্ছে। আমি পরের বৌদ্ধ সম্মেলনে চাই। পরেরটি খুব কম এসেছে বিভিন্ন যে চাকরির পরীক্ষায়, এইটি খুব কম এসেছে। তো এটি 383 খ্রিস্টপূর্বাব্দে কালাশোক বা কাকবর্ণের রাজত্বকালে এটি হচ্ছে। এটি হয়েছিল বৈশালীতে। এটি সভাপতিত্ব করেছিলেন সৎকামী। এবং এই যে সম্মেলন, এখানে থেরবাদী এবং মহাসংঘিকা এরকম যে উপগোষ্ঠী, বৌদ্ধ ধর্মের মধ্যেই উপগোষ্ঠীর বিভক্ত হয়েছিল। বলে রাখলাম, দ্বিতীয় সম্মেলনটা কম এসেছে, তৃতীয় সম্মেলন বহুবার এসেছে। তৃতীয় সম্মেলন হয়েছিল, কেন বহুবার এসেছে তার কারণ হচ্ছে অশোকের সময়কালে হয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। তো
বৌদ্ধ ধর্মের বিশুদ্ধতা এবং বৌদ্ধ ধর্মের ঐক্য এবং সংহতি বজায় রাখার জন্য মৌর্য সম্রাট অশোকের শাসনকালে খ্রিস্টপূর্ব 250 অব্দে, এখানে বা করা আছে, মতান্তরের কারণে করা রয়েছে, কোনো কোনো বইতে রয়েছে, তো সালটা আমি বলেই রাখছি, ইম্পর্টেন্ট নয়। কার রাজত্বকালে, কার সভাপতিত্বে, কোথায় হচ্ছে? তৃতীয় যে বৌদ্ধ সম্মেলন পাটলিপুত্রে হচ্ছে, সম্রাট অশোকের রাজত্বকালে হচ্ছে, এবং এর সভাপতিত্বে ছিলেন মোগ্গলিপুত্র তিস্য, যিনি একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন। কি হচ্ছে এতে? এতে বৌদ্ধ সংঘগুলো যে বিচ্ছেদকামী একটা প্রবণতা, সেখান থেকে তারা দূরে চলে যাচ্ছে, তাদের মধ্যে ঐক্য আসছে, বৌদ্ধ ধর্মের মধ্যে পুনর্ঐক্য, মানে নতুন করে ঐক্য স্থাপন, এবং ভারত এবং ভারতের বাইরে এই ধর্ম প্রচারের জন্য দূত। তোমরা জানো অশোক যখন পড়ানো হবে, অশোক থেকে প্রচুর প্রশ্ন আসে। তো অশোকের সময় দেখবে যে অশোক তার নিজের পুত্র কন্যাকেও পাঠিয়েছিলেন, এছাড়াও অন্যান্য ধর্ম প্রচারকদের বিভিন্ন দেশে পাঠান এই ধর্ম প্রচারের জন্য। অশোকের ধর্মীয় অনুশাসনগুলো জারি করা হয়, যার ঐতিহাসিক মূল্য গুরুত্বপূর্ণ। এই সময়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ লেখ জারি করেছিলেন। এরপর দেখো চতুর্থ বৌদ্ধ সম্মেলন, এটি কনিষ্কের রাজত্বকালে, কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে হচ্ছে এবং কাশ্মীরের কুণ্ডলবনে হচ্ছে। এই সম্মেলনের অশ্বঘোষ সভাপতিত্ব করছেন এবং বসু মিত্র সহ সভাপতি ছিলেন। এটি শেষ বৌদ্ধ সম্মেলন। চারটে যে বৌদ্ধ সম্মেলনের কথা বলছিলাম, তার মধ্যে শেষ বৌদ্ধ সম্মেলন এটিই ছিল। এবং এর মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের দুটো ভাগ আছে, একটা ভাগকে আমরা হিনযান বলে জানি, অন্যটি মহাযান। এই যে বিভাজন চতুর্থ বৌদ্ধ সম্মেলনের মধ্য দিয়ে হচ্ছে, এবং ত্রিপিটকের বিভিন্ন বিষয়ের ওপর টিকা এই সময় তৈরি হয়, এবং চীন, কোরিয়া, জাপান, বহির্বিশ্বে এই বৌদ্ধ ধর্মকে ছড়িয়ে দেওয়া হয়। নিচে বোল্ড করে বেশ কয়েকজন শাসকের কথা দেওয়া রয়েছে, আমি পড়ে দিচ্ছি। অশোক, কনিষ্ক, মেনন্দর, হর্ষবর্ধন, ধর্মপাল, কুজুল কথফেস, বিম্বিসার, অজাতশত্রু, প্রসেনজিৎ, উদয়ন, এবং বিভিন্ন সময় সাতবাহন রাজা যারা ছিলেন, এরা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। এবার আমি যে বৌদ্ধদের মূল ধর্মগ্রন্থের কথা একটু আগে বলেছি, ত্রিপিটক, সেটি দেখো। পুরোটা আমি বলবো না, এই দেখো গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কণ্টক, এইরকম বেশ কিছু ওয়ান লাইনার দেওয়া রয়েছে তোমাদের সুবিধার জন্য। আমি শুধু ত্রিপিটক থেকে যেটুকুনি বলার, যে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হলো এই ত্রিপিটক, এটি একটি প্রশ্ন। আর এটি কখন রচনা করা হয়েছিল? প্রথম বৌদ্ধ সংগীতি যখন হয়েছিল রাজগৃহে, সেখানে এটি রচিত হয়। এবং এটি কোন ভাষায়? পালি ভাষায়। এটি তিনটে ভাগ কি? বিনয় পিটক, সত্য পিটক, অভিধম্ম পিটক। আমি এই কথা বললাম, যে কথাগুলো ইম্পর্টেন্ট, যে কথাগুলো দরকার আছে জানার ধারণা লাভের জন্য। আমি পরের বিষয়ে যাচ্ছি। এখানেও বেশ কিছু ওয়ান লাইনার রয়েছে, আমি তোমাদের বলবো ওয়ান লাইনার গুলো তোমরা দেখো। আমি একটুখানি সেই সময় বৌদ্ধ ধর্মের যে মূল নীতি, সেগুলোর উপরে আলোকপাত করছি। এটা তোমাদের ওপর স্ক্রিনে রেখে দিলাম। বুদ্ধ ধর্ম যে সমকালীন ব্রাহ্মণ ধর্মের জটিলতা থেকে মুক্ত হয়ে একটা সহজ সরল হৃদয়গ্রাহী ধর্মমত হয়েছিল, এবং জীবকে দুঃখের হাত থেকে মুক্তি, এটার কথাই এই বৌদ্ধ ধর্ম বলেছিল। মানুষ আর্য সত্য উপলব্ধি করতে পারলে মানুষ নির্বাণ লাভ করতে পারবে। মানুষ কামনা, বাসনা, লোভ, আকাঙ্ক্ষা, এগুলোই তো আসলে দুঃখের কারণ, এগুলোই তো আসলে নির্বাণ লাভের প্রতিবন্ধকতা। তাই গৌতম বুদ্ধ এইগুলোকে পাওয়ার জন্য যে পথ অবলম্বন করতে বলেছিলেন, সেই পথটিকে বলা হয় মধ্যম পন্থা, অর্থাৎ মধ্যপন্থা। এই মধ্যম পন্থা বা মধ্যপন্থা যদি অবলম্বন করা যায়, তবেই সেগুলোই পৌঁছানো সম্ভব। এই মধ্যপন্থা হচ্ছে আত্মিক এবং পার্থিব জগতের মধ্যে একটা সংমিশ্রণ। গৌতম বুদ্ধ বলছেন যে এর জন্য যে প্রচন্ড ভোগবিলাস বা কঠোর কৃচ্ছ সাধন, কোনোটাই করতে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে ত্যাগ এবং সংযমের পথ অনুসরণ করতে হবে। এই কারণে তোমাদের বলে রাখি যে বৌদ্ধগণ ভিক্ষার দ্বারা ক্ষুধার নিবৃত্তি করে থাকেন। আমি এই ক্লাসটি তোমরা শুনছো বেলুর থেকে, বেলুর মঠের খুব কাছাকাছি জায়গা থেকে। তো
আমি বেলুর থেকে এই ক্লাসটি লাইভ হচ্ছে। তো বেলুরের আমরা যারা বেলুরে থাকে তারা জানে যে যারা এখানে সন্ন্যাসী হয় না, যারা মহারাজ বা ব্রহ্মচারী যখন থাকে তারা কিন্তু আমাদের এই এলাকায় এসে এসে ভিক্ষা করে খায় সেই সময় ব্রহ্মচারী স্টেজে। তো তারা তখন গেরুয়া পরে না, সাদা পরে, এবং বাড়ি থেকে চাল আলু এইগুলো তারা নিতে আসে প্রত্যেক বাড়িতে। যারা বেলুরের মঠের কাছাকাছি থাকে তারা জানে। তো তোমাদের জানিয়ে রাখলাম, এইরকম বৌদ্ধ ভিক্ষুরাও কিন্তু ভিক্ষার দ্বারা এই ক্ষুধার নিবৃত্তি করছেন। তো এই যে দুটো পথ, দুটো অন্তিম স্টেজ, একটা হচ্ছে খুব ভোগবিলাস, আরেকটা হচ্ছে কঠোর কৃচ্ছ সাধন, এই দুটোর মাঝামাঝি পথ হচ্ছে মধ্যম পন্থা বা মধ্যপন্থা। আমি অনেকক্ষণ বৌদ্ধ ধর্মটা বললাম, এরপরেও আরো কিছু প্রশ্নপত্র নিয়ে আসবো বৌদ্ধ ধর্মে। আপাতত আমি জৈন ধর্মে যাই। যে জায়গা দিয়ে জৈন ধর্মটা ধরবো সেটা হচ্ছে এই যে কঠোর কৃচ্ছ সাধনের কথা বললাম না, জৈন ধর্ম কিন্তু এই কঠোর কৃচ্ছ সাধনের কথা বলেছিল। এবং তোমাদের জেনে রাখা দরকার যে এই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম দুটোই প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে উদ্ভব হলেও বৌদ্ধ ধর্ম কিন্তু বেশি জনপ্রিয়তা লাভ করেছিল ওই যে শেষ কথাটা বললাম, মধ্যম পন্থার জন্য। জৈন ধর্মে কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব তীব্র। এখানে বলা হয়েছিল যে প্রাণী হত্যা, এমনকি যে কীট পতঙ্গ যেগুলো কৃষিকাজে ক্ষতি করে সেগুলোকেও যে কীটনাশক প্রয়োগ করে হত্যা করা যাবে না, এতটাই অহিংসার, চরম অহিংসার কথাই জৈন ধর্ম বলে। তো আমি জৈন ধর্মের মূল বিষয়গুলোতে চাই। দেখো, জৈন ধর্মের মূল যে কথা, একটা ওয়ার্ড সবাই মনে রাখতে হবে। প্রথম যে কথাটি সেটি হচ্ছে তীর্থঙ্কর। জৈন ধর্মের যারা প্রচারক, যারা দ্বৈত ধর্ম প্রচার করেছিলেন, তাদেরকে বলা হচ্ছে তীর্থঙ্কর। তীর্থঙ্কর কারা? তীর্থঙ্কর হচ্ছে যারা সংসারের দুঃখ কষ্ট পার হওয়ার ঘাট, মানে ঘাট অর্থে এক্ষেত্রে তীর্থ যারা নির্মাণ করেন, তাদেরকেই বলা হচ্ছে এই তীর্থঙ্কর। এই জৈন ধর্মে এরকম আমরা 24 জন তীর্থঙ্করকে পাই। তার মধ্যে যে 3 জনের কথা মনে রাখতেই হবে, প্রথম তীর্থঙ্কর ঋষভদেব, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, এবং 24তম তথা সর্বশেষ তীর্থঙ্কর মহাবীর। এই মহাবীরই যে প্রচারিত ধর্মমত, সেটাই জৈন ধর্ম। তো জৈন ধর্মের এখানে মহাবীর সম্পর্কে কিছু কথা দেওয়া রয়েছে, তোমরা দেখে না। আমি রিডিং পড়ে পড়ে পড়াতে অভ্যস্ত নই, কিন্তু এইগুলো না স্ক্রিনে শেয়ার করলে তোমাদের অসুবিধা হবে। পরে দেখবে ডিজিটাল বোর্ডে যখন লাইভ ক্লাস হবে তখন তোমাদের অনেকটা সুবিধা হবে। তো ঠিক আছে, আমি জৈন ধর্ম সম্পর্কে বললাম যে তীর্থঙ্করদের কথা। এবার এই যে জৈন শব্দটি, এই ধর্মটি, যারা এই ধর্মের অনুসারী, তারা সর্বপ্রকার তপস্যা করে সর্বপ্রকার বন্ধন বা গ্রন্থি থেকে মুক্তি লাভ করার চেষ্টা করতেন। এরকম কারণেই তাদেরকে নির্গন্ধ বলা হয়ে থাকে। এবং মহাবীরের 12 বছর কঠোর তপস্যা এবং চরম কৃচ্ছ সাধন করে সিদ্ধি লাভ করেছিলেন। জৈন কথাটি এসেছে জিন থেকে, মানে বিজয়ী। জিন থেকেই জৈন শব্দের উদ্ভব। মহাবীর প্রচারিত যে ধর্মমত, সেটাই জৈন ধর্ম। তো জৈন ধর্মের যেমন আমরা ইয়েতে পড়লাম, বৌদ্ধ ধর্মে পড়লাম আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, মধ্যম পন্থা, এরকম কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হয়েছি। সেরকম জৈন ধর্মেরও কিছু ওয়ার্ড যেগুলো প্রচলিত, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই রকম ওয়ার্ড। ত্রিরত্ন। দেখো, জৈন ধর্মের যে মূল লক্ষ্য কিন্তু নির্বাণ লাভ, কৈবল্য প্রাপ্তি, মুক্তি লাভ। কর্মফল থেকে মুক্তি লাভের জন্য গৌতম বুদ্ধ বলেছিলেন 4টি সত্যের কথা, 4 নোবেল ট্রুথ, 4টি আর্য সত্যর কথা। গৌতম বুদ্ধ মতোই জৈন ধর্মের মহাবীর কিন্তু 3টি রত্নের কথা, ত্রিরত্ন, যেটি 3টি নীতির কথা বলে গেছেন: সৎ জ্ঞান, সৎ বিশ্বাস এবং সৎ আচরণ বা সৎকর্ম, যাই বলো না কেন। তো এই 3টে নীতি পালনের ওপর জৈন ধর্মে জোর দেওয়া হয়েছে। যদি মানুষ এই 3টে নীতি পালন করে, যদি এই 3টে নীতি অনুসরণ করে, তার কর্মফল এবং জন্মান্তরের হাত থেকে মুক্তি লাভ করতে পারবে বলে জৈনদের বিশ্বাস। এরপর যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে চতুর্জাম। চতুর্জাম এরপরে থাকা উচিত, হ্যাঁ, পঞ্চমহাব্রত আছে। দেখো, চতুর্জাম যিনি প্রচার করেছিলেন তিনি কিন্তু মহাবীর নন, তিনি 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ। তিনি 4টি নীতির কথা বলেছিলেন। এই 4টি নীতি চতুর্জাম নামে পরিচিত। এগুলো কি?
অহিংসা, সত্যবাদিতা, অপরিগ্রহ এবং অচৌর্য। অহিংসা, সত্যবাদিতা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পরিগ্রহ মানে অনাসক্তি বা অন্যের কোনো দ্রব্য না গ্রহণ করা, কোনো অন্যের জিনিসে আসক্ত না হওয়া, এবং অচৌর্য মানে চুরি না করা। এই যে চারটে নীতি, এই চারটে নীতি মহাবীর এই চারটে নীতির সঙ্গে আরো একটা নীতিকে যুক্ত করেছিলেন, যে নীতিটা হলো ব্রহ্মচর্য বা সুচিতা। এই চারটে নীতির সঙ্গে একটি নীতি যুক্ত করার পর যেটির নামে পরিচিত হয় পঞ্চ মহাব্রত। তাহলে চতুর্জাম কে প্রচার করেন? জৈন ধর্ম যেহেতু অপশনে যদি মহাবীর থাকে সবার সহজেই মনে হবে মহাবীর, কিন্তু সেটি পার্শ্বনাথ, এবং পঞ্চ মহাব্রত সেটি মহাবীর জৈন। চতুর্জামের সঙ্গে পার্শ্বনাথের চারটি নীতির সঙ্গে তিনি একটি নীতিকে আদর্শকে যুক্ত করেছিলেন, সেটা হলো ব্রহ্মচর্য। ঠিক আছে, এরপর এখানে জৈন সংগীতির গুলো কথা দেওয়া রয়েছে। তো জৈন সংগীতি বৌদ্ধ, যেমন বৌদ্ধ সম্মেলন বৌদ্ধ সংগীতির মতো জৈন সংগীতি হয়েছিল, কিন্তু এখানে দুটি সংগীতি হয়েছিল। এই দুটি সংগীতি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে জৈন ধর্ম প্রায় যখন লুপ্তপ্রায়, তখন খ্রিস্টপূর্ব 300 অব্দে পাটলিপুত্রে হয় প্রথম জৈন সংগতি। এখানে জৈন ধর্মশাস্ত্রকে 14টির পরিবর্তে 12টি অঙ্গে সংকলিত করা হয়। এটি জৈনদের পবিত্র ধর্মগ্রন্থ, যার নাম দ্বাদশ অঙ্গ। মনে রাখতে হবে ধর্মগ্রন্থগুলোর নাম: বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক, জৈনদের ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ। ত্রিপিটক পালি ভাষায় লেখা, আর দ্বাদশ অঙ্গ প্রাকৃত ভাষায় লেখা। আমি কিন্তু পড়াগুলো ধরবো কিন্তু শেষের দিকে, তোমাদের উত্তর দিতে হবে। হ্যাঁ, তখন আনমিউট করে উত্তর দেবে। সব যেগুলো পড়াচ্ছি তার মধ্যে থেকেই সব থাকবে এমন নয়, কিন্তু মোটামুটি এগুলো থাকবে। তো খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে, খ্রিস্টীয় পঞ্চম শতকে, নিশ্চয়ই তোমাদের আইডিয়া আছে যীশু খ্রিস্টের জন্মের আগে খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দের জন্মের পর খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর কথা বলছি, যেখানে গুজরাটের বলভীতে দ্বিতীয় জৈন সংগীতি হয়েছিল। এখানে এই দ্বাদশ অঙ্গের আরো কিছু সংশোধন করে দ্বাদশ উপাঙ্গ যুক্ত করা হয়। এবার দেখো, যেমন বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে হিনজান আর মহাযান দুটো ভাগের বিভাজনের কথা বলা হয়েছিল, এখানেও জৈন ধর্মে দুটো ভাগ পরিষ্কার হয়েছিল। একটিকে আমরা জানি দিগম্বর, অন্যটি শ্বেতাম্বর। ভদ্রবাহু এবং স্থূলভদ্রের নেতৃত্বে জৈনরা শ্বেতাম্বর এবং দিগম্বর দুটো শাখায় বিভক্ত হয়ে পড়েছিল। ভদ্রবাহুর যারা নেতৃত্বাধীন ছিল তারা দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের যে অনুশাসন সেগুলোকে কঠোরভাবে অনুসরণ করতেন, এবং তারা কোন রকম গ্রন্থি বা বস্ত্র পরতেন না। তাই তাদেরকে বলা হয়েছে দিগম্বর, তারা দিগম্বর নামে পরিচিত ছিল। তো এরা এছাড়া শ্বেতাম্বর যারা, তারা স্থূলভদ্রের অনুগামী ছিলেন। এরা উত্তর ভারতের জৈন ছিলেন। এরা পার্শ্বনাথের অনুসরণ করতেন এবং এরা শ্বেত বস্ত্র পরিধান করতেন, সাদা রঙের পোশাক পরতেন। বলা বাহুল্য এদের মধ্যে পার্থক্যটা ছিল কিন্তু বহিরঙ্গে, মানে পোশাকে, কাপড়ে, কিন্তু উভয়ের মধ্যে ধর্মীয় নীতিগত কোনো পার্থক্য ছিল না, যেটি হিনজান বা মহাযানের ক্ষেত্রে ছিল। কেউ বুদ্ধ মূর্তি পূজা করছে, কেউ করছে না, কেউ বুদ্ধের আদর্শকে মানছে, কেউ কিছু কঠোরতা অতটা নিচ্ছে না, কিন্তু এখানে কিন্তু ধর্মীয় ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র বহিরঙ্গে পার্থক্য। বহিরঙ্গ অর্থাৎ কেউ কোনো বস্ত্র পরিধান করবে না, আর কেউ কেউ বস্ত্র পরিধান করবে। সেই ধর্ম হবে বা সেই বস্ত্র হবে শ্বেত বস্ত্র। এবার জৈন ধর্মের সেই সময় ভারতবর্ষের যে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস, তাতে জৈন ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলেছিল, এবং জৈনরাই প্রথম বর্ণবিভক্ত সমাজের বুকে আঘাত এনেছিল। এবং আচার শর্মস্ব যে বৈদিক ধর্ম, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়বো বৈদিক সভ্যতা থেকে, সেখানে দেখবে যে জৈন ধর্মের আত্মার
উৎকর্ষ বা মানুষের অন্তর্নিহিত শক্তির ওপর গুরুত্ব দিয়েছেন, যেখানে ওখানে শুধুই যাগযজ্ঞ, পশু বলি, ব্যয়বহুল প্রথা সেগুলো থেকে মুক্তি বা নিষ্কৃতি দিয়েছিল এই ধর্মমত। কিন্তু এই সময় যে ব্রাহ্মণ্য কর্তৃক যে ব্যবহৃত, ব্রাহ্মণরা দেখবে এখনো তো তোমরা দেখেছো, কদিন আগেই দুর্গাপুজো গেল, মাইকে যাদের বাড়ির কাছাকাছি পুজো হয় নিশ্চয়ই মন্ত্রোচ্চারণ শুনেছে সংস্কৃত ভাষায়, সেই মন্ত্রোচ্চারণ হয়। তো সেই সংস্কৃত ভাষা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারতো না। তো জৈনরা তার পরিবর্তে সেই সময় অর্ধ মাগধী নামক একটা প্রাকৃত ভাষার ব্যবহার করত, যে ভাষায় মানুষ কথা বলে, যে ভাষায় মানুষের কাছাকাছি যাওয়া যায়, সেই ভাষাই জনপ্রিয়তা লাভ করে। যদিও বা একথা ঠিক যে জৈন ধর্ম অপেক্ষা বৌদ্ধ ধর্ম অধিক জনপ্রিয়তা লাভ করেছিল। তার কয়েকটা কারণ, এবং এই যে দুটো ধর্ম পড়ালাম, এই দুটো ধর্মের মধ্যে কিছু পার্থক্য বলে আমি প্রশ্নোত্তর পর্বে যাব। প্রথমেই বলে রাখি যে এই দুটো ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্মই সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। তার কারণ জৈনরা খুব কঠোর কৃচ্ছ সাধন। এখনো যদি তোমার কাছাকাছি কোনো জৈন ধর্মাবলম্বী মানুষকে দেখো, দেখবে তারা কিন্তু খুব কঠোরভাবে নিরামিষ খায়। এরকম আমি মানুষকে চিনি যে যিনি কখনো আমিষ খায় না, এমনকি বাড়ির বাইরে জল পর্যন্ত খায় না। তো এইরকম এরা খুবই ধর্মীয় কঠোর কৃচ্ছ সাধন বা এইগুলোকে মেনে চলে। এইটা সাধারণ মানুষের পক্ষে, সবার পক্ষে এটা মেনটেন করা সম্ভব নয়। আমার জলের বোতল শেষ হয়ে গেছে, আমি জল খাবো না, কিনে খাবো না, এটা সম্ভব নয় বলেই সাধারণ মানুষ এই ধর্ম অপেক্ষা বৌদ্ধ ধর্মকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেছে সেই সময় থেকেই। জৈন ধর্ম জাতিভেদ অস্বীকার না করলেও বৌদ্ধ ধর্ম কিন্তু বর্ণভেদ প্রথার নিম্নবর্ণের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছিল। এবং আমি ক্লাসের শুরুতেই যে কথাটা দিয়ে, মানে ক্লাসের শুরুতে না, জৈন ধর্ম বলার শুরুতেই বলেছিলাম যে কৃষকরা ওই কঠোর অহিংসার নীতি মানতে পারছে না। বলে রাখি, জৈনরা কিন্তু মশা কামড়ালেও মশা মারে না, উড়িয়ে দেয় মশাটাকে। আমরা পারবো? একটা মশা যদি কামড়ায়, ফাটাস করে মেরে দেবো এক্ষুনি মশাটাকে, তো এত জোরে কামড়েছে ভেবে রেগে গিয়ে। কিন্তু জৈনরা কিন্তু করবে না, কারণ জৈন ধর্ম কঠোর অহিংসার কথা বলছে। কিন্তু কৃষকদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না। এবং জৈন ধর্মে ব্যক্তিগত সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা জনগণকে আকর্ষণকে বিনষ্ট করে, যে ব্যক্তিগত কোনো সম্পত্তি সেইভাবে বাড়ানো যাবে না। এবং বৌদ্ধ ধর্মের ন্যায় জৈন ধর্ম কিন্তু রাজানুগ্রহ পায়নি। নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই পিডিএফ এও দেওয়া রয়েছে, যে বোল্ড করে যে জায়গাটা, সেটা হচ্ছে যে বেশ কিছু রাজার নাম, প্রাচীন ভারতবর্ষের জনপ্রিয় সম্রাট, তারা কিন্তু এই ধর্মকে, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, বৌদ্ধ ধর্মকে পৃষ্ঠপোষকতা করেছিলেন, বৌদ্ধ মঠ এবং সংঘকে বিন্যস্ত করার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। কিন্তু জৈন ধর্ম সেই অর্থে একজন দুজন সম্রাট ছাড়া, আমরা পড়বো কে জৈন, একজন মৌর্য সম্রাট ছিলেন যিনি এই জৈন ধর্মকে মেনেছিলেন। বাকি কেউই জৈন ধর্মের সেইভাবে অনুসারী ছিলেন না এবং জৈন ধর্মকে গ্রহণ করেননি। এবার এই দুটো ধর্মমত পাশাপাশি একই সময় গড়ে উঠেছিল, তার সত্ত্বেও উভয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য ছিল। আমি কেন জনপ্রিয় বৌদ্ধ ধর্ম এতক্ষণ বলছিলাম, পার্থক্যগুলো কি? পার্থক্য, অহিংসার ক্ষেত্রে পার্থক্য। নেক্সট হচ্ছে তপস্যা এবং কঠোর যে কৃচ্ছ সাধন, সেটা পরিবর্তে বৌদ্ধ ধর্ম কি বলছে, মধ্যম পন্থার কথা বলছে, সেটা সবাই পক্ষে মেনে নেওয়া সহজ। জৈন ধর্মের কঠোরতা গৃহীর পক্ষে আদর্শ নয়। একজন যে ঘরে থাকে, যে গৃহ সংসার করে, তাদের পক্ষে সম্ভব না। যে সন্ন্যাসে চলে গেছে তার পক্ষে সম্ভব। তাই এটা সাধারণ মানুষের পক্ষে পার্থক্য এটার ক্ষেত্রে রয়েছে। কিন্তু বৌদ্ধ ধর্ম গৃহীত ধর্ম, গৃহস্থ সংসারেও থেকেও বৌদ্ধ ধর্ম পালন করা যায়। জৈন ধর্মে আরেকটা জিনিস করা হয়েছে, যেটাকে আমরা আমরা সিডিপির ক্লাস আমি মনে করিয়ে দিই, যারা টেটের ক্যান্ডিডেট আছো, এই ক্লাসের লাইভে রয়েছে, কালকে সিডিপির ক্লাস রয়েছে, কালকের ক্লাস কি আমার রয়েছে রবিবার করে, এই মাসে 3টে রবিবার আমার সিডিপির ক্লাস থাকবে রাত 9টায়। তো সেখানে এই কথাটা আসবে বলে আমি বলে দিলাম। সর্বপ্রাণবাদ, সর্বপ্রাণবাদ, জৈন ধর্ম সকল বস্তুতে প্রাণ সত্তা আরোপ করেছিল। সর্বপ্রাণবাদ সিডিপিতে কিভাবে আসবে তখন সিডিপির ক্লাসে বলবো, এখানে বলার জায়গা নয়। আমি শুধু বলে রাখি যে এই সর্বপ্রাণবাদ জৈন ধর্মের
মানুষজন বিশ্বাস করত সকল বস্তুতে প্রাণ আছে, তারা প্রাণ সত্তা আরোপ করতো সকল কিছুতেই, কিন্তু বৌদ্ধরা তা মনে করতেন না। জাতিভেদ প্রথার কথা বলেছি, বৌদ্ধ ধর্ম কিন্তু জাতিভেদ প্রথা নিন্দা করেছে, কিন্তু জৈন ধর্ম সেটা করেনি। এবং সংঘ, বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ পাঠ, অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এই সংঘ, যেটা জৈন ধর্মে এরকম কোনো প্রতিষ্ঠান, এরকম কোনো সংঘর উপস্থিত ছিল না। এবং জৈন ধর্মগ্রন্থ, যে ভাষা ব্যবহার হয়েছে প্রাকৃত ভাষা বা অর্ধমাগধী নামক যে প্রাকৃত ভাষা, সে পরিবর্তে পালি ভাষা কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় ছিল। পালি ভাষা কিন্তু সাধারণ মানুষ এই পালি ভাষাকে পছন্দ করত, যে কারণে পালি ভাষা জনপ্রিয়, বৌদ্ধ ধর্মও জনপ্রিয়তা লাভ করেছিল। এটাও একটা পার্থক্য উভয়ের মধ্যে। আমি স্ক্রিনে ফিরছি, কিছু প্রশ্ন উত্তর নিয়ে। ফিরে এসেছি। তোমরা এবার যদি কেউ কিছু বলতে চাও বলতে পারো, আমি তোমাদের কিছু কথা শুনে নি, তারপরে না হয় প্রশ্ন উত্তর করব। একজন একজন করে বলবে, কেউ কিছু বলবে? অনেকজন রয়েছে, কেউ যদি বলতে পারো। স্যার স্যার হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ স্যার কঙ্কনা বলো। হ্যাঁ স্যার, বলছি জৈন ধর্মের মূল যে গ্রন্থটা সেটার নামটা একবার বলবেন? এবং দ্বাদশ সঙ্গ। দ্বাদশ সঙ্গ আর জৈনদের। বলো। এবং সেটি কোন ভাষায় লেখা হয়? প্রাকৃত। আচ্ছা, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায়, হ্যাঁ, আর পালি জৈন ভাষা। দ্বাদশ সঙ্গ এটি প্রাকৃত ভাষায়। ঠিক আছে স্যার। বেশ, আর কেউ কিছু বলবে? স্যার, জৈন ধর্মের প্রবর্তন কি পার্শ্বনাথ করেন না মহাবীর করেন? না, জৈন ধর্মের প্রবর্তক যদি পরীক্ষায় প্রশ্ন আসে, মহাবীর জৈন হবে, মহাবীর হবে। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, কিন্তু তিনি জৈন ধর্মের প্রচারক নয়, জৈন ধর্মের প্রচারক মহাবীর। স্যার, স্ক্রিনে যে নোটস গুলো আসছিল সেই নোটস গুলো মানে পড়ার জন্য পাবো কি করে? মানে স্ক্রিনে যে চলে যাচ্ছিল, আমি আপনার হ্যাঁ কথার আচ্ছা প্রতি আচ্ছা। কনসেন্ট্রেট করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো তোমাদের যে অ্যাপ আছে না, ইনস্টিটিউটের যে অ্যাপ, সেই অ্যাপে আপলোড করে দেওয়া হয়। কারণ এর আগে এসএসসির ক্লাস হয়েছে, ওটা তোমরা যে ক্লাস ওয়াইজ ডেট ওয়াইজ ক্লাসে আপলোড হয়ে যাবে। তুমি যে ব্যাচে ভর্তি হয়েছো সেই ব্যাচের অ্যাপে তুমি তোমার এই নোটস গুলো সব পেয়ে যাবে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ওকে। হ্যাঁ ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি, যে 23 জন আছে ওনাদের মধ্যে যে 3 জনের নাম মনে রাখতে বললেন, ওটা আরেকবার বলবেন? একটু আমি শুনতে পেলাম না, আরেকবার বলবে? স্যার, যে 23 জন ধর্মপ্রচারক হ্যাঁ ছিলেন না, হ্যাঁ হ্যাঁ, তার বুঝতে মধ্যে যে পেরেছি। 3 জনের নাম। হ্যাঁ। শুনেছি, এবার শুনেছি। টোটাল জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ছিলেন। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন যদি প্রশ্ন আসে, তাহলে 24 জন। এর মধ্যে যে 3 জনের নাম মনে রাখতে হবে, প্রথম তীর্থঙ্কর ঋষভদেব, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, আর 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর মহাবীর। এই 3 জনের নাম মনে রাখতে হবে। ঋষভদেব 1, 23-এ হচ্ছে পার্শ্বনাথ, আর 24-এ হচ্ছে মহাবীর। ঠিক আছে দেবস্মিতা? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। বেশ বেশ, আর কেউ কিছু বলবে? বেশ, কেউ কিছু না বললে আমি বরং প্রশ্ন উত্তর করি। আমি বলবো যে যারা জানবে না উত্তরটা, আনমিউট করে বলবে। এই ধরনের প্রশ্ন এমসিকিউ আকারে বা ওয়ান লাইনার হিসেবে তোমরা পরে অ্যাপে, আমি বারবারই বলছি, এখনো আজকে জাস্ট পুজো শেষ হয়েছে, লক্ষ্মী পুজো এখনো আসেনি, আজকে 4 তারিখ। তো এখনো সবকিছু আগের মতো সচল হয়নি। তো মঙ্গলবার থেকে সবকিছু সচল হবে, সবকিছু আগের মতো হবে। তো স্বাভাবিকভাবেই এখন সবাই ছুটিতে আছে, সবাই এখনো ফেরেনি। তো এইগুলো পেতে হয়তো 1-2 দিন সময় লাগবে, তোমরা মঙ্গলবার থেকে এগুলো সব আপলোড হয়ে যাবে। আমি আপাতত কিছু প্রশ্ন করছি, এগুলো যখন আমরা ডিজিটাল বোর্ডে ক্লাস করব তখন স্ক্রিনে প্রশ্ন যাবে, ঠিক আছে? তো আপাতত এখনো সেগুলো সব প্রস্তুতি হয়নি এই কয়েকদিনের জন্য, পুজোর জন্য, পুজোর কারণে সবাই ছুটিতে ছিল। তো চলো, আমাকে কিছু প্রশ্নের উত্তর তোমরা দাও, যে যেটা পারবে আনমিউট করে বলবে, কোনো অসুবিধা নেই, একসঙ্গে 2 জন 3 জন 4 জন যে যেটা জানবে সেটা বলবে। আমাকে বলো,
প্রথম প্রশ্ন, চতুর্জামের প্রবর্তক কে ছিলেন? কেউ জানো না? হ্যাঁ স্যার জানি, পার্শ্বনাথ। ভেরি গুড, পার্শ্বনাথ। বেশ, তারপরে প্রশ্ন, মহাবীর কোন মহাজনপদে মারা যান? 16টা মহাজনপদ আছে, কোন মহাজনপদে মারা যান? ঠিক আছে, চলো আমি বলে দিচ্ছি, মল্ল। হ্যাঁ, দুজনই কিন্তু, গৌতম বুদ্ধ এবং মহাবীর জৈন দুজনেই কিন্তু মল্ল, যে 16টা মহাজনপদ কাশী, কোশল, অঙ্গ, মগধ, বৃজি, বৎস, মল্ল, চেদি, কুরু, পাঞ্চাল, অসম্যক, অবন্তী, মৎস্য, সুরসেন, গান্ধার ও কম্বোজ, এই 16টা মহাজনপদ। আপার প্রাইমারি টেটের জন্য প্রত্যেকটা মহাজনপদের রাজধানী, প্রত্যেকটা মহাজনপদ কোন অঞ্চলে অবস্থিত, কোন নদীর তীরে, এগুলো জানতে হবে। গ্রুপ সি গ্রুপ ডির জন্য কয়েকটা ইম্পর্টেন্ট, কয়েকটা জানলেই হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। বলছি, পরের প্রশ্ন হচ্ছে, শ্বেতাম্বর ও দিগম্বর কোন ধর্মের দুটি সম্প্রদায়? জৈন ধর্ম। জৈন ধর্মের। জৈন ধর্মের স্যার। জৈন ধর্ম। ঠিক আছে, পরের প্রশ্ন, পরের প্রশ্নে যাচ্ছি। জাতক এটা কাদের ধর্মগ্রন্থ, পারবে বলতে? জাতক। বৌদ্ধ কি স্যার? বৌদ্ধদের, বৌদ্ধদের গ্রন্থ। বুদ্ধদেবের জীবনের বিভিন্ন ঘটনা কাহিনীর আকারে জাতকের গ্রন্থগুলিতে গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার শিষ্যরা সংকলন করেছিলেন। বলো, প্রথম বৌদ্ধ সঙ্গীতই কোথায় হয়েছিল? এটা তো বললাম, রাজগৃহ। এইগুলো কিন্তু ভালো করে তৈরি করবে, সবাইকে বলছি যে সময়টা অনেক পাচ্ছ, একটুখানি চেষ্টা করবে। অনেকে অনেক কাজে চাকরি করছো, কেউ প্রাইভেটে, কেউ বাড়িতে পড়াচ্ছ, বা কেউ প্রাইভেট স্কুলে পড়াও। সবাইকে বলবো যে সময়টা পাবে পড়ার মধ্যে মনোনিবেশ করো। আমি জানি এটা আছে, ফর্ম ফিল আপ না হলে পড়তে ভালো লাগে না, তো স্বাভাবিক। মনে হবে যে কবে একটা টার্গেট না পেলে পড়তে ভালো লাগে না। তো আমি এই কারণে এখনো ফর্ম ফিল আপ, এখনো আমার 40 বছর হয়নি, আরো একটা বছর সময় আছে। যতগুলো ফর্ম পরীক্ষা হয়, যতবার টেট হয়েছে, প্রত্যেকবার আমি পরীক্ষায় ফর্ম ফিল আপ করতাম, দিতাম। 22-এ লাস্ট সেন্ট্রাল টেট দিয়েছিলাম, তারপরে 2 বছর 23 আর 24-এ দিইনি। এখন টেট হাওয়া উঠেছে, তো আবার আগামী যে টেট পরীক্ষা হবে সেন্ট্রাল টেটটা, সেটা আমি দেবো, কারণ কোনো দেয়ার ইজ নো আপার এজ লিমিট। টেট আমি দিতে পারবো, আপার প্রাইমারি টেট আর দিয়ে লাভ হবে না, কারণ আমার ততদিনে হয়তো 40 হয়ে যাবে। তো ছেড়ে দাও, পরের প্রশ্নে যাই। তৃতীয় বৌদ্ধ সংগীতি কোন শাসকের সময় হয়েছিল? অশোক। অশোক। পরের প্রশ্ন, বলো কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা হিনজান ও মহাযান এই দুটো সম্প্রদায়ে বিভক্ত হয়ে গিয়েছিল? প্রথম যে- স্যার। না, চতুর্থ সম্মেলনে বিভক্ত হয়েছিল। নোটসের ভেতরে আছে, তোমরা একটুখানি দেখবে। এখন আজকে জাস্ট পড়িয়েছি, তার উপর করছি। তোমরা জানি এগুলো যখন তৈরি করবে সব বলতে পারবে, কারণ বেশ কিছু ক্যান্ডিডেট যারা এসএসসির এইখানে ছিল, এই প্রতিষ্ঠানে পড়েছিল, এসএসসির ইতিহাস ক্লাসগুলো আমিই নিয়েছি, তো শেষের দিকে খুব ভালো তৈরি হয়ে গেছিল, এবং আমি নিশ্চিত তাদের মধ্যে অনেকেই ইন্টারভিউতে ডাক পাবে। তোমরাও তৈরি হয়ে যাবে। চলো একটা প্রশ্ন, লাইট অফ এশিয়া কাকে বলা হয়? এশিয়ার আলো। কেউ জানো? বেশ, গৌতম বুদ্ধকে বলা হয়। এগুলো কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নের, বিভিন্ন পরীক্ষার জায়গা থেকে ধরছি যে প্রশ্নগুলো বিভিন্ন সময় এসেছে। ঠিক আছে, বলো পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন?
এগুলো একদমই কমন জিকে। লুম্বিনী নদীর তীরে। ভেরি গুড, খুব ভালো। কপিলাবস্তু লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, আরেকজনের কথা আমি বলি, এটাও অনেক সময় আসে। দ্বিতীয় বুদ্ধ কাকে বলা হয় জানো? দ্বিতীয় বুদ্ধ কাকে বলা হয়? সেকেন্ড বুদ্ধা স্যার অশোককে। কাকে? স্যার অশোক। না, তুমি একটু ভুল করছো, আমি তোমায় বলি। কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক, কারণ কনিষ্ক অশোকের মতো বৌদ্ধ ধর্ম প্রচার এবং বৌদ্ধ ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তাই কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। আর দ্বিতীয় বুদ্ধ বলা হয় অতীশ দীপঙ্করকে। এগুলো পাল যুগ আর সেন যুগ যখন হবে, এটা পাল যুগ সেন যুগ গ্রুপ সিকিউরিটির জন্য খুবই অল্প আছে। মাচ্ছন্যায় শশাঙ্ক, ধর্মপাল, ত্রিশক্তি সংগ্রাম, আর সেন থেকে লক্ষণ সেন, এই সব জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। তারপরে প্রাইমারির জন্য পুরোটাই আছে, তখন তোমরা অতীশ দীপঙ্কর পড়বে। প্রসঙ্গ ছিল, যেহেতু গৌতম বুদ্ধ পড়াচ্ছি তাই প্রশ্নটি করলাম। এরপরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ মন্দির কোথায় আছে? কেউ জানো? স্যার আগের উত্তরটা কি বললেন? আগের উত্তরটা বললাম অতীশ দীপঙ্কর। অতীশ দীপঙ্কর। ঠিক আছে স্যার। পরের প্রশ্নটি যেটি বলেছি সেটি হচ্ছে যে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ মন্দির এটি কোথায়? কারো জানা আছে? জানা নেই। এই প্রশ্নগুলো কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির জন্য, আমি কিন্তু বলে রাখলাম। গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু ইতিহাস বলে কোনো টপিক নেই, এগুলো কিন্তু জিকে এর প্রশ্ন। ঠিক আছে, আমি এমন ভাবে প্রশ্নগুলো করছি যাতে যেটা দুটো পরীক্ষায় কাজে লাগবে, কিন্তু বেশি করে এই প্রশ্নটা পার্টিকুলারলি কিন্তু কোথায় পৃথিবীর বৃহত্তম মন্দির রয়েছে, এটা গ্রুপ সি গ্রুপ ডির জন্য। উত্তরটা বলে দিই, ইন্দোনেশিয়া। ঠিক আছে, চলো এবার কিছু কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন থেকে যাই, যে প্রশ্নগুলো অতীতে এই জায়গা থেকে এসেছে। ঠিক আছে, একটু আমার সময় লাগবে, যেহেতু বাছাই করতে হবে, একটু আমি বলবো প্রশ্নগুলো, এখনো সময় আছে। চলো আর একটু বিভিন্ন যে চাকরির পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন এসেছে সেইগুলো বলবো। প্রথম যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, শুধু প্রতিবাদী ধর্ম আন্দোলন এই গৌতম বুদ্ধ এবং জৈন ধর্ম থেকে যে প্রশ্ন এসেছে, পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সামে 2023-এর প্রশ্ন ছিল ধর্মচক্র প্রবর্তন কি? এর 4টে অপশন ছিল, আমি বলছি, অপশন ছাড়া পারবে কেউ? ধর্মচক্র প্রবর্তন কি? অনেকে আছো, প্রায় 30 জনের কাছাকাছি আছো। কেউ পারবে না? ধর্মচক্র প্রবর্তন কি? চলো অপশন দিচ্ছি তাহলে। গৌতম বুদ্ধের চিহ্ন। গৌতম বুদ্ধের চিহ্ন। না, না, আমি অপশন দিচ্ছি। বৌদ্ধ ধর্ম অনুযায়ী এটা নির্বাণ লাভ, গৌতম বুদ্ধের তিরোধান, নির্বাণ লাভের পর সারনাথে ধর্ম প্রচার, নাকি গৌতম বুদ্ধের বোধি লাভ। 4টের মধ্যে কোনটা হবে? নির্বাণ ধর্মচক্র লাভ। প্রবর্তন না, হলো না। এটা গৌতম হচ্ছে বুদ্ধের বোধি লাভ। না, বোধি লাভও নয়। বুদ্ধগয়ায় বোধি লাভ করেছিলেন, সারনাথে তিনি যে ধর্ম প্রচার করেছিলেন সেটাই ধর্মচক্র প্রবর্তন। পঞ্চভিক্ষু বলেছিলাম পড়াতে গিয়ে, যে পঞ্চভিক্ষুকে, যে 5 জন ভিক্ষুকে তিনি প্রথম সারনাথে যে ধর্ম প্রচার করেছিলেন, প্রথম ধর্ম প্রচার, সেটাই ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, এটা পিএসসি মিসলেনিয়াসে 2023-এর প্রশ্ন ছিল। চলো আরো এরকম কিছু প্রশ্ন আমি বেছে বেছে নিই। আচ্ছা, এটাও ওই একই পরীক্ষার প্রশ্ন, এটাও প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রশ্ন, কিন্তু প্রশ্নটি গৌতম বুদ্ধ জৈন ধর্মের বাইরে। দেখি কেউ পারো কিনা। আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? এটাও প্রতিবাদী ধর্ম আন্দোলনের, বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের পাশাপাশি এই ধর্ম সেরকম জনপ্রিয়তা পায়নি, কিন্তু একটি ধর্মমত গড়ে উঠেছিল, আজীবিক ধর্ম। কেউ জানো কে প্রতিষ্ঠাতা? ইতিহাস নিয়ে পড়েছো কেউ আছো এখানে? ইতিহাসে অনার্স বা এমএ থাকলেও বলবে না। ঠিক আছে, এটা জানো না, মখখালি গোসাল। হ্যাঁ, মখখালি গোসাল
ইনি ছিলেন আজীবিক ধর্মমতের প্রতিষ্ঠাতা। পিএসসি মেসলেনিয়াসের প্রশ্ন এটি। পরের প্রশ্ন, পিএসসি আইডিও এক্সাম 2019, গৌতম বুদ্ধ যে ভাষায় ধর্মপ্রচার করেন, কোন ভাষায়? কেউ? পালি ভাষায়। পালি ভাষায়। পালি ভাষায়, ঠিক আছে, অপশন দিইনি, পালি ভাষায় পেরেছো, এটাই অনেক। চলো পরের প্রশ্ন চাই। এটা ডব্লিউবিসিএস প্রিলি 2019-এর প্রশ্ন। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? অপশন লাগবে। বুদ্ধগয়ায়। বুদ্ধ গয়ায় তিনি বোধি লাভ করেছিলেন। নির্বাণ মানে মৃত্যু, দেহত্যাগ, কোথায় করেছিলেন? ঠিক আছে, আমি অপশন দিচ্ছি, তারপরে বলার চেষ্টা করো। পরীক্ষায় তো অপশন আলটিমেটলি পাবেই। লুম্বিনী, সারনাথ, বুদ্ধগয়া, কুশীনগর। কুশীনগর স্যার। কুশীনগর। কুশীনগর, মল্ল রাজ্যের রাজধানী ছিল এই কুশীনগর। তোমাদের এই চারটে জায়গার কথা আরো একবার বলে দিই, যেহেতু চারটি অপশনে পেলাম। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে, কপিলাবস্তুর নিকট লুম্বিনী। তারপর তিনি যেখানে তিনি তার বোধি লাভ করেছিলেন সেটি হচ্ছে বুদ্ধগয়া বা গয়া। ঠিক আছে, তো এরপর তিনি যে বোধি লাভ করলেন তারপর তো তাকে কাউকে প্রচার করতে হবে ধর্মমত। যে পঞ্চভিক্ষুর কাছে ধর্ম প্রচার করেছিলেন, ধর্মচক্র প্রবর্তন যেটা, সেটা সারনাথে। এবং মহাপরিনির্বাণ যেটি মৃত্যু, তার তার দেহত্যাগ, সেটি কুশীনগরে, মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে। আশা করি এরপরে তোমাদের মনে থাকবে। ঠিক আছে, চলো। আচ্ছা, একটু কঠিন প্রশ্ন তাও করব, কারণ এটি স্টাফ সিলেকশন কমিশন অডিটর 2006-এর প্রশ্ন। বুদ্ধ কথাটির অর্থ কি? কেউ পারবে? জ্ঞান। একটু ভালো করে শুনতে পাচ্ছি না, তুমি হয়তো ঠিক বলছো, বলো আরেকবার। বোধি স্যার, বোধি। না, বোধি নয়, মৃত্যুঞ্জয় বলেছে, সেটা মনে হচ্ছে ঠিক, আরেকবার শুনবো। জ্ঞান জ্ঞান। জ্ঞান, জ্ঞান, ওকে ওকে, ঠিক আছে। দ্য এনলাইটেড ওয়ান, জ্ঞান দীপ্ত মানুষ, জ্ঞানদীপ, এই জ্ঞান, এই কথাটাই ঠিক। বুদ্ধ কথার অর্থ জ্ঞান, এটা হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাচ্ছি। গৌতম বুদ্ধ কার সমসাময়িক ছিলেন? গৌতম বুদ্ধ কার সমসাময়িক ছিলেন? কেউ বলতে পারবে? কোন একজন রাজার সমসাময়িক ছিলেন। আচ্ছা ঠিক আছে, কার ধর্ম সমসাময়িক ছিলেন? ধর্ম প্রচারকদের মধ্যে কারোর নাম বলছি, চারজনের নাম বলছি। একটু আনমিউট করো, একটু আনমিউট করো, উত্তর করার সময় মিউট করবে, আনমিউট করবে আর কি। আমি চারজন ধর্ম প্রচারকের নাম বলছি, রাজার নাম পরে, রাজা যখন পড়াবো তখন করব। হামুরাবি, মোসেস, হযরত মুহাম্মদ, কনফুসিয়াস, এদের মধ্যে কার সমসাময়িক ছিলেন? এটা ব্যাংকের পরীক্ষায় এসেছিল 2009-এ। উত্তর হবে কনফুসিয়াস। চীনের ধর্মপ্রচারক ছিলেন এই কনফুসিয়াস। তিনি বুদ্ধদেব এবং তিনি সমসাময়িক ছিলেন। পরের প্রশ্ন দেখছি, একটুখানি দেখে নিচ্ছি। বলো, লুম্বিনী যে গৌতম বুদ্ধের জন্মস্থান, একটু আগে কেউ একজন উত্তর দিয়েছে লুম্বিনী, এটি কার শিলালেখ থেকে জানা যায়? অপশন দিচ্ছি, অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন, পুষ্যমিত্র শুঙ্গ। স্যার অশোক। স্যার অশোক যে বলল সে ঠিক বলল। ঠিক আছে, অশোক। এটি স্টাফ সিলেকশন কমিশন 2015-র প্রশ্ন। পরের প্রশ্ন, ডব্লিউবিসিএস প্রিলি 2016-র প্রশ্ন। বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ কোনটি? কেউ পারবে অপশন ছাড়া? কামনা বাসনা।
একদম ঠিকই বলছো। অপশন হয়তো ওই ভাষাটা নেই, কিন্তু উত্তরটা তুমি ঠিকই বলছো। তাও আমি অপশন দিচ্ছি এখানে, এক্ষেত্রে যে অপশন আছে সেটার সাথে ম্যাচ করছে না বলে তুমি বলবে বা অন্যরাও বলুক এই চারটের মধ্যে কোনটা। ওয়ার্ডটা ম্যাচ করছে না, তুমি বলছো ঠিকই। মায়া, মায়া, কাম, তৃষ্ণা, ক্রোধ, এক্ষেত্রে কোনটা হবে? কাম। এক্ষেত্রে কাম মানে অন্য মানে হয়ে যাচ্ছে। মায়া কামনা স্যার, বা মায়া। স্যার মায়া। মায়া। তৃষ্ণা। তৃষ্ণা। ও যে কামনা বাসনা, মৃত্যুঞ্জয় যে কথাটা বলেছে কামনা বাসনা, তার এখানে মিনিংফুল হচ্ছে তৃষ্ণা। কাম মানে অন্য জিনিস মানে হয়ে যাচ্ছে, মায়া অন্য জিনিস। মায়া মানুষের প্রতি মায়া, কোনো পশুর প্রতি মায়া হয়, কিন্তু তৃষ্ণা হচ্ছে কোনো জিনিসের প্রতি লোভ, লালসা, যেটাকে এর কামনা মধ্যেই বাসনা বলেছিল। এর মধ্যেই এসেছে স্যার ভবচক্র বলে। একদম একদম ঠিক বলছো। ঠিক আছে, ঠিক আছে, চলো আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন করি। এটি স্কুলের পরীক্ষায় এসেছিল, নবোদয় বিদ্যালয় পিজিটি এক্সাম 2014। বুদ্ধদেব প্রথম ধর্ম প্রচারকে কি বলা হয়? কোথায় নয় কিন্তু, কি বলা হয়? উত্তর পাবে? উত্তর বলবে অপশন ছাড়া? বুদ্ধদেবের প্রথম ধর্ম প্রচারকে কি বলা হয়? হয়েছে, এইমাত্র কথা হয়েছে, পড়াতে গিয়েও কথা হয়েছে। চলো অপশন দিচ্ছি। মহাবিনিষ্ক্রমণ, ধর্মঘোষ, ধর্মঘোষ, ধর্মচক্র প্রবর্তন, মহাপরিনির্বাণ, কোনটা? ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। হ্যাঁ, ধর্মচক্র প্রবর্তন। বেশ, ঠিক আছে। আচ্ছা, আজকের জন্য লাস্ট প্রশ্ন। নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের কোনো সম্প্রদায় নয়? স্টাফ সিলেকশন কমিশন সিজিএল 2013 প্রশ্ন। আমি চারটে সম্প্রদায়ের কথা বলবো, এদের মধ্যে কোন সম্প্রদায়টি বৌদ্ধ ধর্মে ছিল না তোমরা বলবে। হিনজান, মহাযান, থেরবাদ, দিগম্বর। 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 দিগম্বর ছিল জৈন ধর্মের, শ্বেতাম্বর এবং দিগম্বর। আর এই ক্ষেত্রে কিন্তু বাকিগুলো প্রত্যেকটাই বৌদ্ধ ধর্মের সঙ্গ। ওই একই পরীক্ষায় আরেকটা প্রশ্ন ধরে নিয়ে এই জায়গা থেকে এসেছিল যেহেতু, সেটা হচ্ছে যে বুদ্ধ ধর্ম এবং সংঘ এই তিনটেকে একত্রে কি বলা হয়, কেউ জানো? স্যার আবার স্যার বলুন। আরেকবার বলুন কোশ্চেনটা। বুদ্ধ ধর্ম সংঘ, বৌদ্ধ ধর্মে এই তিনটিকে একত্রে কি বলা হয়? দেখো, জৈন ধর্মে বলেছিলাম ত্রিরত্ন, এখানে হ্যাঁ। কিন্তু এই তিনটিকে ত্রিরত্নই বলা হয়। ঠিক আছে, এই তিনটেকে একত্রে বলা হয় ত্রিরত্ন। বুদ্ধং শরণং গচ্ছামি যে বলা হয়, ধর্ম এবং সংঘ, এই যে তিনটে একত্রে কিন্তু ত্রিরত্ন। আরেকটা প্রশ্ন, রেলওয়ে গ্রুপ ডি 2011 প্রশ্ন। ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? এটাও বলে দাও। লুম্বিনী বলেছো, গৌতম বুদ্ধেরটা বলেছো, এটাও বলে যায়। অপশন। অপশন, ভেরি গুড, অপশন দিচ্ছি। লুম্বিনী, কুশীনগর, কুন্দগ্রাম, সারনাথ। কুন্দগ্রাম। কুন্দগ্রাম যে বলছে সে ঠিক বলছে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানেই শেষ করব। হ্যাঁ বলো। হিনজান, মহাযান, দিগম্বর ছাড়া আরেকটা অপশন কি বলেছিলেন? সেটা আমি এটা থেরবাদই বলেছি, থেরবাদ। থেরবাদ। ওটা বৌদ্ধ ধর্মের একটা সংঘ। বৌদ্ধরা যা বিভিন্ন সংঘে বিভক্ত হয়েছিল, তারপরে এই শেরবাদ, স্থবিরবাদ, এরকম বিভিন্ন মতবাদ এসেছিল। তো চলো, আর স্যার, কারণ কিছু বলে? আজীবকটা আরেকবার বলুন একটু। মখখালি গোসাল, আজীবিক ধর্মমতের প্রবর্তক মখখালি গোসল বা গোসাল, গয়কা দন্তে সয়াকাল্য। এটা একটা প্রতিবাদী ধর্ম আন্দোলনের একটা ধাপ। এটা এই ধর্ম তেমন ভাবে জনপ্রিয়তা লাভ করেনি। উত্তর ভারতে কিছু সংখ্যক মানুষের মধ্যে এই ধর্মমত
প্রচারিত হয়েছিল, তবে এই ধর্মমত সেইভাবে ভারতবর্ষের ইতিহাসে কোনো রেখাপাত করতে পারেনি, কিন্তু আর একটা প্রতিবাদী ধর্মান্দোলন। বলো। গৌতম বুদ্ধ কনফুসিয়াসের সমসাময়িক ছিলেন। সমসাময়িক ছিলেন। ধর্ম প্রচারকদের মধ্যে কনফুসিয়াসের সমসাময়িক ছিলেন। স্যার কনফুসিয়াস চীনের ধর্ম প্রচারক ছিলেন বললেন? হ্যাঁ, চীনের ধর্ম প্রচারক ছিলেন। স্যার প্রতিদিন কত ঘন্টা করে পড়তে হবে? তুমি এমনি স্পিকারে এসেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। কত ঘন্টা করে পড়তে হবে আমি তো বলবো, দেখো একটুখানি আমার কথা বলি। যখন আমি চাকরি পাইনি সেই সময়ের কথাটা বলি, না হলে এই কথাটার উত্তরটা দেওয়াটা যাবে না। এখন কেউ বলতে পারে না যে 2 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়ো, 12 ঘন্টা পড়ো, এই কথাটার উত্তর আমি দিতে পারবো না। এই কথাটার উত্তর আমি এইভাবে দিই যে আমি যখন এমএ করি 9-10 কমপ্লিট, তারপরে বিএড করি 11, তারপরে ওই সময় বিএড করার সাথে সাথেই হুগলির একটি কলেজে, রিষড়ার একটি কলেজে আমি পার্ট টাইম লেকচারার, তখন গেস্ট লেকচারার ছিল, যেটা এখন স্যাক্ট হয়েছে। আমি যখন ঢুকেছিলাম স্যাক্ট ছিল না, তখন গেস্ট লেকচারার ছিল। তো যাই হোক, সেখানে পেয়ে যাই, বিএড করার সাথে সাথেই পেয়ে যাই। ইন্টারভিউ দিয়েছিলাম, ডেমো ক্লাসে পর আমাকে নিয়েছিল তারা। তো সেটা পড়তে পড়তেই তো সেই সময় এসএসসি পিএসসি যে পরীক্ষাগুলো হচ্ছে, তো স্বাভাবিকভাবেই আমি অঙ্কটা ভালো পারি না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সবার কাছে স্বীকার করছি। অঙ্কটা আমার হয় না, অঙ্কটা আমি পারি না, যে কোনো কারণেই হোক, ছোটবেলা থেকে অঙ্কর ভয়ের কারণেই হোক। তো স্বাভাবিকভাবেই আমি, যেহেতু এই চাকরির বিএড কমপ্লিট করেছিলাম, তো স্কুলের চাকরির দিকেই গুরুত্ব দিয়েছিলাম। তো সেই সময়ের পরীক্ষায় আমি যখন পড়তাম, যে কথাটা উত্তরটা যে করলে তুমি, তার উত্তর দিচ্ছি আমি, শুধুমাত্র আমার গল্প বলতে উদ্দেশ্য নয়। শুধু প্রাইভেট টিউশন, প্রচুর কলেজের স্টুডেন্টরা সেই সময়, এখন স্কুল কলেজগুলোর অবস্থা খুবই খারাপ, তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাডমিশন যারা হচ্ছে খুব কম পরিমাণ হচ্ছে, প্রচুর সিট খালি থাকছে, যেহেতু এসএসসি হয় না, বিএড করেও চাকরি পাচ্ছে না, অনেক কারণে এখন আর পরীক্ষার্থীদের সংখ্যা চাকরির পরীক্ষার কারণে সবাই জেনারেল লাইন থেকে অন্য লাইনে পড়ছে বেশি। কিন্তু সেই সময় বেশ ভালো মানে স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট, তো বাড়িতেও প্রচুর স্টুডেন্ট পড়তো, গেস্ট লেকচারার পড়াতেই পারে, কোনো অসুবিধা নেই আইনত। তো সেই পড়ানোর বাদ দিয়ে বাকি সময়টা পড়তাম, আর পড়তে পড়তে এতটাই সারা রাত পড়ার চেষ্টা করেছি যে ভোর হওয়াটা, আকাশটা যেমন সাদা হয়ে যাওয়াটা আমি প্রায় প্রতিদিনই দেখতাম। তারপরে আবার সকালে ব্যাচ থাকতো, হয়তো 7টা থেকে 9টা, তারপরে 10টা 11টায় কলেজ যেতাম। কলেজের ক্ষেত্রে যেহেতু পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নই, তো সই করার ক্ষেত্রে সেরকম টাইমের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই, 12টায় ক্লাস থাকলে 11টা 11:30টায় ঢুকতাম। তো স্বাভাবিকভাবেই তো এই যে কত ঘন্টা পড়া, বলতে হবে যে বাদ বাকি সময়টা, এবার আমার সুবিধা ছিল যে আমি পড়াশুনোর মধ্যে ছিলাম, আমি যে বিষয়টা নিয়ে পরীক্ষা দেব সেই পরীক্ষার সেই বিষয়টা চর্চার মধ্যে ছিলাম। তো সেই কারণে আমার পক্ষে সুবিধা হয়েছিল। এখন যারা অন্য প্রফেশনে আছে, যে টিচিং প্রফেশন বাদ দিয়ে, তারাও তো চেষ্টা করবে, তো তাদের ক্ষেত্রে লড়াইটা হয়তো অনেক কঠিন। আমার ক্ষেত্রেও লড়াইটা খুব যে সহজ ছিল তা নয়, কিন্তু তবু আমি যেহেতু পড়াশোনার মধ্যে ছিলাম বলে আমার ক্ষেত্রে সুবিধা হয়েছে। কিন্তু আমি এটা স্বীকার করছি যে যে আমি কিন্তু পড়াশোনার বাইরে, তারপরেও চাকরি পাওয়ার, পার্মানেন্ট চাকরি পাওয়ার পরেও, কলেজের চাকরি ছেড়ে স্কুলে যখন পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার হলাম, তারপরেও কিন্তু আমি পরীক্ষা দেওয়া ছাড়িনি। আমি প্রাইমারি টেট 2022-এ, তোমরা নিশ্চয়ই যারা টেটের ক্যান্ডিডেট আছো তারা জানো যে বিএড কে একবার বসার সুযোগ দিয়েছিল, আমার স্কুলে ভেনু পড়েছিল প্রাইমারি টেটের। হেড স্যার কিছুতেই আমাকে ছাড়বে না যে তুমি হাই স্কুলের টিচার, তুমি কেন প্রাইমারি টেট দিতে যাবে। কিন্তু যাই হোক করে অনেক স্যারকে বুঝিয়ে শুনিয়ে আমি টেট পরীক্ষা দিয়েছিলাম, সেটাতেও আমি পাস করেছিলাম। এছাড়া সেন্ট্রাল টেট যতবার হয়েছে, তার মধ্যে 11 থেকে সেন্ট্রাল টেট শুরু হয়েছিল, সেই সেন্ট্রাল টেট 11 থেকে আমি 14-15 অব্দি আমি পাইনি। 87, 88, 89 প্রত্যেকটা মার্কশিট আমার কাছে আছে, কিন্তু 16 থেকে 2022-এর জানুয়ারি, 23-এর জানুয়ারিতে লাস্ট হয়েছিল অনলাইনে। যতগুলো সেন্ট্রাল টেট হয়েছে, 8টা টেট হয়েছে, 8টা টেটেই আমি পাস করেছি। এমনকি পেপার 1 অঙ্ক না পারলেও সিডিপিতে 28, 29 করে পেয়ে সেন্ট্রাল টেট এতবার পাস করেছি। তারপরে আর 23-24-এ দিইনি। আর ভাবলাম যে এতগুলো হয়ে গেছে, আর দিয়ে কিছু লাভ নেই। তো কিন্তু আবার যেহেতু এখন টেট হাওয়া উঠেছে, আগামী যে সেন্ট্রাল টেটটা হবে, আমার ইচ্ছা আছে ফর্ম ফিল আপ করার। 1200, 1300, 1400 টাকা লাগে, তো ওই জন্য দিতে এখন মায়া লাগে যে আর কি হবে দিয়ে, বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছি। তো তবু আমি দিই, কারণ আমার চর্চার মধ্যে থাকতে ভালো লাগে। তো তোমাদের এটাই বলবো যে চর্চার মধ্যে যদি থাকো, যারা টেটের ক্যান্ডিডেট আছো তাদেরকে বিশেষ করে বলবো যে টেট পাস করাটা কোনো ব্যাপার না। কি বলছো শুনতে পাচ্ছি না, একটু বলবে?
কেউ কিছু বললো, আর কিছু বলছে না। স্যার সেন্ট্রাল টেট বসার ক্ষেত্রে কি কোনো বয়সের লিমিটেশন আছে কি? না, নেই, বয়সের কোনো লিমিটেশন নেই। স্যার আমি যেটা স্যার ইন সার্ভিস টিচার আপনার মতোই, কিন্তু আচ্ছা, বর্তমানে এখন যে একটা মানে রব উঠেছে বা সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে যে ইন সার্ভিস টিচারদের টেট কোয়ালিফিকেশন না থাকলে 2 বছরের মধ্যে চাকরি চলে যাবে, সেই নিয়ে খুবই চিন্তিত, খুবই চিন্তিত। হ্যাঁ, এটা সত্যি চিন্তার বিষয় স্যার, কারণ আমাদের স্কুলেও স্যাররা ম্যাডামরা সবাই মজা করে বলছে যে সৌগতর কাছে আমাদের তাহলে তারা দেখছে যে এই বিভিন্ন প্রতিষ্ঠানে সিডিপির ক্লাস নিতে যাচ্ছি আমি, কালকে আমার সিডিপির ক্লাস আছে, তোমরা যারা টেটের ক্যান্ডিডেট কালকে রাত 9টায় আমি সিডিপির ফার্স্ট ক্লাস নেব। না, আমি আপনার হ্যাঁ, 2-3 বছরের ছোট হব, হ্যাঁ, কিন্তু আমি যখন পরীক্ষা দিই তখন এই টেটের কোনো ব্যাপারই ছিল না, 2009-এর এসএসসি। আচ্ছা, আমি তখন তারপরে তো জয়েন করেছি। হ্যাঁ, আপনার কি দু বিজ্ঞান সাবজেক্ট কি সায়েন্সের না, সাবজেক্ট? আমার সংস্কৃত সাবজেক্ট। আচ্ছা, সংস্কৃত সাবজেক্ট। তো আপনাকে স্যার আমি বলবো এবং অন্যদের যারা শুনছে তাদেরকেও বলবো, সংস্কৃতের যারা ক্যান্ডিডেট আছো তারা সেন্ট্রাল টেটের ক্ষেত্রে ইংরেজি না চয়েস করে সংস্কৃত চয়েস করবে, যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ নেওয়া যায়। তো এক্ষেত্রে একটা সাবজেক্ট বাংলা রেখে অন্যটা সংস্কৃত রাখলে আমাদের নম্বর তুলতে সুবিধা হবে। স্যার সেন্ট্রাল টেটের ক্ষেত্রে কি অনলাইনেই পরীক্ষাটা হয়? না, মাঝে দুবার হয়েছিল অনলাইনে, 22-23 সালে। 22-এ দুবার হয়েছিল, 22শে জুলাই আর একটা 23শে জানুয়ারিতে হয়েছিল। আমার শ্রীরামপুর কলেজে সিট পড়েছিল, অনলাইনে হয়েছিল দুবার, তারপরে আবার ওএমআরই হয়েছে। 23 এবং 24-এর যে পরীক্ষাগুলো ওএমআরএ হয়েছে। এবারে যেটা শোনা যাচ্ছে যে এই 25-এ বিজ্ঞপ্তি না বেরোনোর কারণ হচ্ছে 9 থেকে 12-এর যে 180 নম্বরের টেট সেটাও চালু করবে, এই সেন্ট্রাল টেটেই হবে, যে কারণে বিজ্ঞপ্তিটা বেরোতে দেরি হচ্ছে। এবার যখন বেরোবে তখন দেখতে পাবে যে টেটের 4টে ধাপ, যে একটা পেপার 1 প্রাইমারি টেট, তারপরে পেপার 2 থাকবে যে 6 থেকে 8, তারপরে 9-10 এর জন্য একটা টেট, আরেকটা হচ্ছে 11-12 এর জন্য একটা টেট। টেট যেহেতু এনসিটি যে গাইডলাইন ছিল যেটা ড্রাফট আকারে ছিল, সেটাকে আইন হিসেবে প্রয়োগ করার জন্যই হয়তো এই সেন্ট্রাল টেট এত দেরি করার কথা নয়, সেটা দেরি হচ্ছে এই কারণেই, যেটা আমি যতদূর শুনেছি সেটাই হতে যাচ্ছে। স্যার আমাদের যে কি হবে কি জানি, ইন সার্ভিস টিচার কিছু হবে না। আপনার তো কি হাই স্কুলের সংস্কৃত টিচার আপনি? মানে আমি, হ্যাঁ হাই স্কুল, আমার নর্মাল সেকশন। নর্মাল সেকশন মানে 7-8 এর সংস্কৃত যে ক্লাসগুলো সেগুলো মেনলি নেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ। আপনার স্যার টেট দিতেই হবে, আপনি আপার প্রাইমারি টেটটা তো এসএসসি টা দেবেনই, তার পাশাপাশি সেন্ট্রাল টেটটাও দিন। তার কারণ আমি বলি, বাকিদেরও বলছি, শুধু স্যারকে বলছি যে তা নয়, সেটা হচ্ছে যে যেহেতু এই যে একটা ফর্ম ফিল আপ চলছিল, তোমরা জানো এই যে স্পেশাল এডুকেটর নিয়োগ, তো ওখানে কিন্তু টেটের একটা অপশন দেওয়া ছিল যে টেটের রোল নাম্বার পুট করেও দেওয়া যাবে যারা টেট দিতে চায় না। তো সেখানে আমি ওই লগ ইন করে ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে লগ ইন করে আমি আমার সেন্ট্রাল টেটের নম্বরগুলো, রোল নাম্বারগুলো বসাচ্ছিলাম। নম্বরটা কিন্তু অটোমেটিক ফেচ করে নিচ্ছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এমনকি 2015 টেট যেটাই আমি পাস করেছিলাম, বা 2011-র যে 90 নম্বরের টেট হয়েছে, প্রত্যেকটা নাম্বার এসএসসি নাম্বার তো এসএসসি সার্ভারে থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু এই যে সেন্ট্রাল টেটের নম্বরগুলো যেগুলো দেওয়া রয়েছে ডিজি লকারে, সেখান থেকে কিন্তু এই এসএসসি সার্ভারের সঙ্গে লিংক করা আছে। তাই মৃত্যুঞ্জয় বাবু আপনাকে বলবো যে সেন্ট্রাল টেট পাস করলেও আপনি নিশ্চিত থাকুন এই টেট একদম গ্রাহ্য হবে, কিন্তু প্রশ্ন খুব কঠিন হবে, এটা সত্যি কথা। সেন্ট্রাল টেট পাস করাটা সত্যি কঠিন। 12 লাখ পরীক্ষা দিলে 1 লাখ 1.5 লাখ পাস করে হয়তো। তো প্রশ্ন যে কঠিন হয়, খুব মারাত্মক লেভেলের কঠিন হয়। এবং আরো আমাদের ক্ষেত্রে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তাদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে আমাদের হিন্দিটা পড়তে অসুবিধা হয়, ইংরেজিটা বুঝতে অসুবিধা হয়, এটা তো সত্যি কথা। আমি সিডিপির ক্ষেত্রে সেন্ট্রাল টেট যারা দেবে তারা বুঝতে পারবে যে কতটাই কঠিন ব্যাপারটা বোঝা, এবং ইংরেজিটা পড়ে না বুঝতে পারলে তখন আবার হিন্দি বোঝার চেষ্টা করা হয়, কিন্তু হিন্দিটাও মানে মানেটা বুঝতে, সংস্কৃত যারা পড়ে তারা হয়তো হিন্দিটা পড়তে পারবে, বুঝতেও অনেকটা পারবে, কিন্তু আমার ক্ষেত্রে বা আমাদের মতো অন্যান্য ক্যান্ডিডেটদের অসুবিধা হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ স্যার, অনেক সেন্ট্রাল টেটের সিলেবাস কি আলাদা হয়? সোমদত্তা কিছু বলছে?
হ্যাঁ বলছি স্যার সেন্ট্রাল টেটের সিলেবাস কি পুরোই আলাদা? না না না, এই যে পড়ানোগুলো হবে যেগুলো হবে পুরো একদম সেন্ট্রাল টেটের সিলেবাস ধরে পড়ানো হবে। তফাৎটা এটাই যে বাংলায় পড়ানো হবে, তোমাকে পরীক্ষাটা ইংরেজি আর হিন্দির সামনে দিতে হবে। এখন তুমি যদি আমাকে বলো বা স্যারও নিমাই রক্ষিত স্যারও আমাকে বলে যে ইংরেজিতে পড়ান বা হিন্দিতে পড়ান, আমার হিন্দিটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মতোই হাস্যকর হয়ে যাবে, সেটা রেকর্ডিং হবে, বাজে ব্যাপার হয়ে যাবে। আর ইংরেজিটা তো আমি পড়াতেই পারবো না, কারণ ইংরেজি আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করিনি, আমি একদম পাতি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। বেলুর বয়েস, যারা বেলুর মঠে এসছো, বেলুর মঠে বেড়াতে এসছো, দেখবে বেলুর মঠের একদম গায়ে একটা স্কুল আছে বেলুর হাই স্কুল। সেই স্কুলে বিদ্যাসাগর 1855 প্রতিষ্ঠা করেছেন, সেই স্কুলে আমি পড়াশোনা করেছি। তো সেই জায়গা থেকে আমি ইংরেজিতে ফ্লুয়েন্স নয়, তাই আমি ইংরেজি ওয়ার্ডগুলো অবশ্যই বলবো, যে সেন্সিমোটো স্টেজ বা অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, এই ওয়ার্ডগুলোকে আমি বলতে পারবো, কিন্তু ইংরেজিতে আমি ফ্লুয়েন্সলি কথা বলতে পারবো না। তাই প্রশ্ন হিন্দি ইংরেজিতে হবে, কিন্তু তোমাকে সেন্ট্রাল টেটের সিলেবাস ধরেই পড়ানো হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আজকে ক্লাস 10:15 হয়ে গেছে। আর স্যার স্যার ল্যাঙ্গুয়েজ চুজের ব্যাপারে কি বলছিলেন? ল্যাঙ্গুয়েজ চুজের ব্যাপারে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলছি যে এসএসসির ক্ষেত্রে তো বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে আর ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে। আর সেন্ট্রাল টেটের ক্ষেত্রে ফর্ম ফিল আপ ফর্ম কিছু দিনের মধ্যেই বেরোবে, 25-এর মধ্যে একটা ফর্ম বেরোবেই, নিশ্চিত থাকো, এই অক্টোবর বা নভেম্বরের মধ্যে। তো সেন্ট্রাল টেটের যে ফর্মটা ফিল আপ করবে, যারা বাংলা মিডিয়ামের, আমি জানি বেশিরভাগ সবাই হয়তো বাংলা মিডিয়ামে, তাই বাংলাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাখবে। তার কারণ হচ্ছে বাংলা থেকে একটা, যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাখবে সেটা থেকে একটা কবিতা থেকে কবিতা দেওয়া হবে, তার উপর সেই কবিতার উপর প্রশ্ন করবে। এবার ইংরেজি কবিতা থেকে তার প্রশ্নের উত্তর দেওয়াটা যতটা কঠিন, একটা বাংলা কবিতা হলে যতই সাধু ভাষায় হোক, যতই ছন্দ থাকুক, বাংলার ক্যান্ডিডেটরা পারবে, আমি পারবো না, আমার কঠিন লাগে। তো সেইটার সন্ধি, সমাজ, কর্মধারায় বা এই কারক, বিভক্তি, এই জাতীয় যে প্রশ্নগুলো আসে সেগুলো করতে সুবিধা হবে। আর আরেকটা প্যাসেজ থাকবে, সেটাও অতি সাধু ভাষায় থাকবে, থাকে। সেন্ট্রাল টেটের ক্ষেত্রে বলছি, যারা প্রশ্ন করেন তারা তো দিল্লিতে বসে প্রশ্ন করেন, বাঙালি কাউকে দিয়ে তো আর প্রশ্নটা করায় না। তো অতি সাধু ভাষায় একটা কোনো বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্রের কোনো জায়গা থেকে একটা কোট করে দেয়, অত চেনা চেনা জায়গা থেকে দেয়ও না, তো ওইটা থেকে কিছু প্রশ্ন থাকে। তো এটা যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা রাখা হয় সুবিধা হয় ক্ষেত্রে। আর সংস্কৃত যাদের, তাদের জন্য সেন্ট্রাল টেটের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজে ইংরেজি না রেখে সংস্কৃত রাখবে, কারণ দেওয়া থাকে অপশনে, যে ব্রোশিওরটা ডাউনলোড করবে ওখানে দেখতে পাবে দেওয়া আছে যে দুটো ল্যাঙ্গুয়েজ, একই ল্যাঙ্গুয়েজ হবে না, এরকম কথা লেখা থাকে। তো একটা বাংলা চয়েস করলে অন্যটা তুমি ইংরেজি না করে সংস্কৃত করতেই পারো। আর মৃত্যুঞ্জয় বাবুর ক্ষেত্রে যেহেতু শুধু সার্টিফিকেটটা ভ্যালু করে, চাকরিটা দরকার নেই, তো আপনাদের ক্ষেত্রে আরো সুবিধা আছে যে জাস্ট টেটটাকে কোয়ালিফাই করার জন্য। এবং সংস্কৃতের ক্ষেত্রে আশা করি যে 25-26 তো পাবেনই 30-এর মধ্যে। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করা যায়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত করা যায়, তাই তো? একদম করা যাবে, কোনো চিন্তা নেই, ফর্ম ফিল আপে সেই অপশন থাকবে। ঠিক আছে, চলো তাহলে সবাইকে আমি বলি। তাহলে স্যার এই প্রিপারেশনটাই সেন্ট্রাল টেটের জন্য প্রিপারেশন হয়ে যাবে, তাই তো স্যার? একদম একদম হয়ে যাবে। আমি ছাড়াও এসএসটি আজকে যেটা সোশ্যাল স্টাডিজ এর ক্লাস হলো, ভূগোলের ম্যাডামরা আছেন, ভূগোলের পার্টটা যেহেতু 60 নম্বর সোশ্যাল সায়েন্সে থাকবে, তার 30টা আমার দায়িত্বে আছে, আর বাকি 30 যে দুজন ভূগোলের ম্যাডাম আছেন তারা ভূগোলের ক্লাসগুলো নেবেন। তো সোশ্যাল স্টাডিজটা খুব ভালো করে করো, কারণ এখানের ওপর অনেক কিছু নির্ভর করবে। যখন সেন্ট্রাল টেটের এই বেরিয়ে যাবে, হয়তো অক্টোবরে না বেরোলেও নভেম্বরে বেরোবে, আমাদের ক্লাস তো রানিং থাকবে। সেন্ট্রাল টেটের কোশ্চেনগুলো একটুখানি অন্য ধরনের হয়, পেডাগগির প্রশ্নগুলো, সেগুলো যেহেতু এখন গ্রুপ সি ডির সঙ্গে একসাথে ক্লাস চলছে, তাই আমি ওই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করছি না। আমি এই প্রশ্নগুলো নিয়ে যখন টেটের পার্টিকুলারলি সোশ্যাল স্টাডিজের ক্লাস হবে তখন আলোচনা করব। আপাতত এই মাসটায় যে হিস্ট্রির 4টে ক্লাস রয়েছে প্রত্যেকটা শনিবার করে, সেই ক্লাসগুলোতে আমি ওভারঅল যেহেতু চ্যাপ্টার ধরে, টপিক ধরে, কন্টেন্ট ধরে পড়বো, পেডাগগির প্রশ্নে যাব না। আর কালকের ক্লাসে সিডিপির ক্লাস শুধুমাত্র সিডিপির ওপরেই হবে, একদম সিলেবাসের শুরুর দিক থেকে শুরু করব। আজকের জন্য সবাইকে গুড নাইট, কালকে সিটেটের ক্লাসে দেখা হবে। হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি, যেটা স্পেশাল টিচার রিক্রুটমেন্টের যে এটা বললেন, ওখানে কি যারা মানে স্টেট টেটে কোয়ালিফাই করেছে তারা পারবে না, না স্যার? তারা তারা পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে? পারবে, যাদের এখন শেষ হয়ে গেছে। প্রথম কথা 24 তারিখ বোধহয় লাস্ট ডেট ছিল, 24শে সেপ্টেম্বর, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তাদেরকে স্পেশাল বিএড থাকতে হবে যদি চাকরি পেতে হয়। যেমন আমার কিছু বন্ধু, এই মৃত্যুঞ্জয় বাবুর মতোই আমার কিছু বন্ধু যারা এইরকম 9-10-এ চাকরি পেয়েছে,
SC ST ছিল তারা, আমি জেনারেল বলে আমার সেই সময় হয়নি, আমি বিএড করার পর পেয়েছি, তারা বিএড করতে করতেই পেয়ে গেছিল। তো পড়াশোনায় ভালো ছিল, ইউনিভার্সিটিতে পড়তো। এরকম যারা বন্ধু তারা আমার সাথে ফোনে এরকম যোগাযোগ করে, যেহেতু জানে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পড়ানো এই বিষয়ের সঙ্গে টেটের সঙ্গে যুক্ত। তো তারা ফর্ম ফিল আপ করেছে শুধুমাত্র টেট সার্টিফিকেটটার জন্য, যদি পাস করে যায় একটা টেট সার্টিফিকেট পেয়ে গেলে তাই সে বেঁচে যাবে সেই ভেবে করেছে। যদিও স্পেশাল বিএড না থাকলে সেখানে বসা যাচ্ছে না। আমাকে সেটাও বললো যে স্পেশাল বিএড এর যে সার্টিফিকেট নাম্বার RCI যেটা দেয়, সেই RCI নম্বরটা নাকি ফর্মে চেয়েছে। তা আমাকে হোয়াটসঅ্যাপ লিখেছে, আমি বললাম সেটা তো আমি বলতে পারবো না ভাই। ঠিক আছে, তো সেটা ক্ষেত্রে স্পেশাল বিএড যারা করেছে বা বিএড করার পর স্পেশাল বিএড করা যায়, আমি জানি এই হুগলির ভদ্রেশ্বর সেল্টার বলে একটা প্রতিষ্ঠান আছে যেখানে 6 মাসের ডিপ্লোমা কোর্স করানো হয়। তো সেই রকম জায়গা থেকে যারা করেছে RCI অ্যাপ্রুভ হয়েছে, কোনো একটা স্পেশাল পার্টে হয়তো অডিও বা ভিজুয়াল বা অটিজম কোনো একটা পার্ট নিয়ে পড়া যায়, করে সেটা যারা করেছে তাদের কাছে RCI নাম্বার আছে, তারাও এই পরীক্ষায় বসছে। তো চলো, বাকি কথা আবার কালকের ক্লাসের পরে হবে বা ক্লাসের মাঝে হবে। আজকের মতো সবাইকে গুড নাইট। কাল টেটের ক্লাস, আর সামনের শনিবার গ্রুপ Thank সি you, গ্রুপ sir. 6। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার।